আচ্ছা, তো গত সেশনের কথা অনুযায়ী আজকেও আমরা জেট ইঞ্জিন নিয়ে কথা বলবো। যদিও আমার মনে হইতেছে যে জেট ইঞ্জিন নিয়ে সম্ভবত আমরা কেউ তেমন একটা প্র্যাকটিস করতেছি না। তো একসময় মনে হইতেছিল যে না, জেট ইঞ্জিন আজকে বাদ দিয়ে দিই, কারণ হয়তো বা প্র্যাকটিস করার মতো সময় হইতেছে না কারণ জেট ইঞ্জিনটা একটু অ্যাডভান্স। যারা নর্মাল এলিমেন্টর নিয়েই এখনও এই সম্পূর্ণটা শেষ করতে পারে না বা নর্মাল এলিমেন্টর সম্বন্ধেই ক্লিয়ার না, তাদের জন্য জেট ইঞ্জিনটা একটু বেশি আপগ্রেড হয়ে যায়। তবে পরে চিন্তা করলাম যে হঠাৎ করে যদি এখন সাবজেক্ট চেঞ্জ করি তাহলে এটা আবার অনেকের জন্যই অনেক অন্যরকম হয়ে যাইতেছে। তো এই জন্যই আবার জেট ইঞ্জিনে ফিরে আসলাম। তবে জেট ইঞ্জিন আজকে খুব মজার একটা জিনিস শেয়ার করব। জেট ইঞ্জিন দিয়ে আমরা ফর্ম তৈরি করব। তো ফর্ম নর্মালি আমরা তৈরি করি, কন্ট্যাক্ট ফর্ম আছে, এইরকম এলিমেন্টরের বিভিন্ন ফর্ম আছে। হ্যাঁ, তো আজকে আমরা অন্যরকম ফর্ম তৈরি করব। শুধুমাত্র ফর্ম না, সেই ফর্মের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো। অবশ্যই সাথে তো কন্ট্যাক্ট ফর্ম আছেই, এর সাথে আমরা অন্য কিছু দেখব। তো মেনলি জেট ইঞ্জিনের আজকে আমরা ফর্ম পার্টটা দেখব। জেট ইঞ্জিনের এতগুলো পার্ট, এত অপশান, যেগুলো আসলে এখন পর্যন্ত আমার নিজেরই কাভার করার মানে হয়ে উঠছে না। তো জেট ইঞ্জিনের ফর্মটাও আমি মোটামুটি অনেক সময় দিছি, ধরতে পারেন যে মনে হয় 7-8 ঘন্টা সময় দিছি শুধুমাত্র ফর্মটা দেখার জন্য। তারপরেও আমি ফর্মের সব অপশান এখনও ক্লিয়ার না। তারপরে যতটুকু আমি শিখতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। সরি, আচ্ছা, যতটুকু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আচ্ছা, সম্ভবত আমাদের রেকর্ডটা চালু হয়েছে এখন। আচ্ছা, তো প্রথমে যদি আমরা জেট ইঞ্জিনের ফর্ম নিয়ে কাজ করতে চাই, আমাদের জেট ইঞ্জিন তো ইনস্টল থাকতেই হবে। হ্যাঁ, তো জেট ইঞ্জিন আমাদের অলরেডি ইনস্টল করা আছে। আমরা যাব একদম জেট ইঞ্জিনের যে জেট ইঞ্জিন ট্যাবটা আছে, অথবা শুধুমাত্র জেট ইঞ্জিন আমরা ক্লিক করব। তো প্রথমে জেট ইঞ্জিনে আর আপনার ফর্ম অপশানটা এনেবল থাকে না, নর্মালি এটা ডিসেবল থাকে। তো এটাকে আমাদেরকে এনেবল করে নিতে হবে। তো আমরা এটাকে এনেবল করে নিলাম। এনেবল করার পর এখানে সেভ দিয়ে দেব। তো সেভ দেওয়ার পর আমাদের আরেকটু রিলোড দিতে হবে আরেকবার। রিলোড না দিলে আমাদের ফর্মের যে আলাদা একটা সাব মেনু আছে ওইটা ওপেন হবে না বা ওইটা দেখা যাবে না। তো আমরা ফর্মে যাই। আচ্ছা, তো ফর্মে গেলে এখানে আমাদের নতুন করে ফর্ম অ্যাড করতে পারবো, এবং যদি আমাদের আগে থেকে কোনো ফর্ম ক্রিয়েট করা থাকে সেটাকে যদি এক্সপোর্ট করা থাকে সেটা আমরা ইম্পোর্ট করতে পারবো এই ইম্পোর্ট ফর্মের মাধ্যমে। তো আমরা আজকে নতুন করে একটা ফর্ম তৈরি করব। তো দিলাম অ্যাড নিউ। আচ্ছা, আমরা জেট ইঞ্জিনের ফর্ম কেন ব্যবহার করব? জেট ইঞ্জিনের ফর্ম ব্যবহার করার আমরা কিছু ব্যবহার সম্বন্ধে আগে জানি। জেট ইঞ্জিন দিয়ে আমরা নর্মালি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারবো, নর্মাল বুকিং ফর্ম তৈরি করতে পারবো, যেখানে আসলে বুকিংটা করব ওইখানে আমাদের বুকিং যে এরিয়াটা অথবা বুকিং যে টাইমটা, সেই টাইমটা যদি আমাদের আগে থেকে সিলেক্টেড না থাকে, অর্থাৎ আমরা এরকম চাই যে আমরা 10টার সময় যদি কেউ একজন বুকিং করে থাকে এই সময় যেন আরেকজন বুকিং না করতে পারে, এই ধরনের ফর্ম যদি চাই তাহলে আমরা এটা দিয়ে হবে না। হ্যাঁ, এই ফর্ম দিয়ে হবে না। তার জন্য জেট ইঞ্জিনের আরেকটা ফর্ম আছে। জেট ইঞ্জিনের মধ্যে জেটের আলাদা আরেকটা প্লাগইন আছে, সেটা হলো জেট অ্যাপয়েন্টমেন্ট অর জেট বুকিং, এই ধরনের কোনো একটা ফর্ম আছে, ওইটা দিয়ে আমরা করতে হবে। তো নর্মাল বুকিং ফর্ম যেখানে ইচ্ছা মতো আমরা টাইম সিলেক্ট করতে পারি, ইচ্ছা মতো আমরা অন্য ইনগ্রেডিয়েন্টগুলো আমরা সিলেক্ট করতে পারি, তার জন্য আমরা এই নর্মাল ফর্মটা জেট ইঞ্জিনের ফর্মটা ব্যবহার করতে পারি। তো এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা এটা দিয়ে ফর্ম পোস্ট ইনসার্ট করতে পারি। অর্থাৎ আমরা আমাদের যে পোস্ট টাইপগুলো আছে, পোস্ট, পেজ, তারপরে প্রোডাক্ট, এই ধরনের যতগুলো পোস্ট টাইপ আছে সেই পোস্ট টাইপগুলোর আমরা ফ্রন্ট এন্ড থেকে আমরা ডাটা ব্যাক এন্ডে সাবমিট করতে পারবো। অর্থাৎ আমাদের যদি এই ধরনের কোনো অপশান থাকে আমাদের এখানে, ধরেন আমরা কোনো একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করলাম, সেই রিয়েল এস্টেট ওয়েবসাইটে আমরা চাইতেছি যে এখানে কেউ একজন সাইন আপ করবে, সেই সাইন আপ করার ইউজাররা আছে সেই ইউজাররা তাদের প্রপার্টিগুলো অ্যাড করতে পারবে। অথবা আমরা এমন একটা অপশান তৈরি করলাম যেখানে টিম মেম্বার থাকবে, টিম মেম্বার থাকবে, অথবা কোনো একটা সার্ভিস দিব, সেই সার্ভিসে
আহ, নতুন করে কেউ একজন সার্ভিস প্রোভাইডার হিসাবে সাইন আপ করতে পারবে। তো এই ধরনের অপশন আমরা অ্যাড করতে পারবো। আর আমাদের এক্সিস্টিং যে পোস্টগুলো আছে অথবা যে কোনো পোস্ট টাইপের ব্যাপারেই হোক না কেন, সেই পোস্ট টাইপগুলো আমরা এটার মাধ্যমে আপডেট করতে পারবো। এছাড়াও নতুন করে ইউজার অ্যাড করতে পারবো। ইউজাররা তারা তাদের প্রোফাইল আপডেট করতে পারবে, নতুন করে মেটা ফিল্ডের ভ্যালু অ্যাড করতে পারবে। এই ধরনের বিভিন্ন ব্যবহার আছে আমাদের জেটের এই ফর্মে। তো আজকে আমরা শুরু করব একদম প্রথম থেকে। প্রথমে আমরা বিভিন্ন ফিল্ডগুলো সম্বন্ধে ধারণা নিব, তারপর আমরা একের পর একটা একটা করে আমরা ফর্ম দেখব কীভাবে বিভিন্নভাবে আমরা সেই ফর্মগুলো ব্যবহার করতে পারি। তো আমরা আপাতত একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করি। একটা টাইটেল দিতে হবে প্রথমে, কন্ট্যাক্ট ফর্ম আমি দিলাম, নর্মাল একটা কন্ট্যাক্ট ফর্ম। তো কন্ট্যাক্ট ফর্ম দেওয়ার পরে প্রথমেই যখন আমরা অ্যাড নিউ দিলাম তখন দেখবেন কিছু ফিল্ড ওরা ডাইনামিক একদম ডিফল্টভাবে অ্যাড করে দিয়েছে, যেমন পোস্ট আইডি এবং সাবমিট ফিল্ড। তো এইখানে যে পোস্ট আইডি ফিল্ডটা আছে এটা আমাদের সাধারণত লাগবে না, আমরা এটা কেটে দেব। এটা কোন সময় লাগবে সেটা আমি বলে দিতেছি। যদি কোনো পোস্ট টাইপ আমরা ফ্রন্ট এন্ড থেকে আপডেট করতে চাই, অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ড থেকে এমন একটা অপশান তৈরি করলাম যে অপশানের মাধ্যমে হ্যাঁ নতুন একটা ইউজার অর্থাৎ রেজিস্টার কোনো ইউজার তারা পোস্ট অ্যাড করতে পারে অথবা অন্য কোনো পোস্ট টাইপে ডাটা এন্ট্রি করতে পারে। তো তারা যখন ডাটা এন্ট্রি করলো তারা তো চাইবে যে কোনো কারণে যদি তারা ভুল করে সেই ভুলটা আবার সংশোধন করতে, অর্থাৎ অথবা তারা যদি ধরেন আমরা কিছুক্ষণ আগে যখন বলতেছিলাম যে প্রপার্টির কোনো একটা ভ্যালু হ্যাঁ তারা ভুল করে যদি আগে থেকে এন্ট্রি করে থাকে সেটা যদি তারা আপডেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই পোস্ট আইডিটা ডাইনামিকভাবে লাগবে। আর নর্মালি আমাদের সেই পোস্ট টাইপটা লাগবে না। তো আমরা যেহেতু এটা একটা কনফার্ম ফর্ম তৈরি করতেছি, আমাদের সেই পোস্ট আইডিটা আমাদের লাগবে না, আমরা ওইটা ডিলিট করে দিছি। আর এখানে আরেকটা পোস্ট টাইপ একটা ফিল্ড আছে, এটা হলো সাবমিট ফিল্ড। সেই সাবমিট ফিল্ডটা আমাদের অটোমেটিকলি ওরা অ্যাড করে দেয়। আমরা ইচ্ছা করলে এটা ডিলিট করে দিতে পারি আর নতুন করে আবার অ্যাড করতে পারি এখান থেকে। তো আমরা এটা রাখবো, যেভাবে আছে এভাবে রাখবো, সাবমিট ফিল্ডটা রাখবো। তো প্রথমে আমি একটা ফিল্ড অ্যাড করব। এখানে এইগুলোর সাথে আমি একটু আপনাদের পরিচিত করাই দিই। এখানে তো কন্ট্যাক্ট ফর্মের যে আমাদের টাইটেলটা হবে সেই টাইটেলটা এটা শুধুমাত্র কিন্তু ব্যাক এন্ডে, এটা ফ্রন্ট এন্ডে কোনোভাবে শো করবে না। আমাদের নিজেদেরা যেন বুঝতে পারি তার জন্য এই টাইটেলটা দিতে হবে। এরপরে এখানে বিভিন্ন ফিল্ড থাকবে, আমি তো আগেই দেখাইছি কিছুক্ষণ আগে, ডিফল্টভাবে দুইটা ফিল্ড থাকে, একটা সাবমিট আর একটা পোস্ট আইডি, ওইগুলো তো থাকলো। এরপর যদি নতুন কোনো ফিল্ড আমরা অ্যাড করতে চাই তাহলে অ্যাড ফিল্ড দিয়ে আমরা অ্যাড করব, এবং যদি সাবমিট বাটন অ্যাড করতে চাই তাহলে অ্যাড সাবমিট বাটন। এবং আমরা যদি মাল্টি পেজ ফর্ম তৈরি করতে চাই, অর্থাৎ স্টেপ বাই স্টেপ ফর্ম যেটা বলে, স্টেপ বাই স্টেপ ফর্ম পূরণ করতে চাই, তাহলে আমাদের এখানে আমরা এটার মাধ্যমে আমরা একটা পেজ ব্রেক অ্যাড করতে পারবো। তো এরপরে হলো এইখানে নোটিফিকেশন সেন্টার, এখান থেকে আমরা নোটিফিকেশন পাঠাবো। অর্থাৎ আমরা যখন কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করব তখন আমাদের সেই কন্ট্যাক্ট ফর্মের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমাদের ইমেলের মাধ্যমে পাঠাইতে হবে। তো এইখানে আরও অনেক অপশান আছে, আমরা পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশান দেওয়ার অপশান আছে। এরপর তো আমরা জানি যে মেসেজগুলো, অর্থাৎ আমরা কোনো একটা ফর্ম সাবমিট করলে যে মেসেজগুলো আসে, অর্থাৎ নোটিফিকেশন নিচে আছে যে ফর্ম সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আবার যদি কোনো ইরর থাকে সেই ইররগুলো এখানে থাকবে। এই ধরনের বিভিন্ন অপশান এখানে আছে। এইগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলবো না, কারণ এগুলো সবার বোঝা সম্ভব। এটা কীভাবে সাবমিট হবে এখানে এটা সবাই আমরা জানি। তো আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করব এবং এই ফিল্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ফিল্ড টাইপগুলো নিয়ে কথা বলবো প্রথমে। তো প্রথমে আমরা একটা অ্যাড নিউ দিয়ে এই ফিল্ডটা অ্যাড করে দিলাম এবং এইটাকে ড্রাগ করে উপরে উঠাই দিলাম, কারণ সাবমিট ফিল্ডটা আমরা চাই নিচে থাক। হ্যাঁ, তো এটাতে আমরা এটা যদি আমরা এখন এটা চেঞ্জ করতে যাই তো আমরা এই এডিট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা বিভিন্ন অপশান পাবো। তো প্রথমে আমাদের এখান থেকে চুজ করতে হবে কোন ফিল্ড টাইপ হবে। তো এখানে ফিল্ড টাইপ আছে টেক্সট এরিয়া, হিডেন, তারপর সিলেক্ট, চেকবক্স, এবং অনেকগুলো। আমরা প্রত্যেকটা নিয়ে আস্তে আস্তে কথা বলবো। তো প্রথমে যখন আমরা টেক্সট দিব, আপনারা হয়তো মনে করতে পারবেন যে টেক্সট ফিল্ড আছে কিন্তু ইমেল, টেলিফোন, পাসওয়ার্ড এই ফিল্ডগুলো কেন নাই। তো এই ফিল্ডগুলো যখন টেক্সটের আন্ডারে একটা সাব ফিল্ড আছে, ফিল্ড টাইপ এখানে আর একটা সাব ফিল্ড আছে, এইখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করতে পারি, ইমেল সিলেক্ট করতে পারি, ইউআরএল সিলেক্ট করতে পারি, টেলিফোন সিলেক্ট করতে পারি এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে পারি। আচ্ছা, এখন এইগুলো আমরা অ্যাড করবো না, আমরা প্রত্যেকটা ফিল্ড
টাইপ অ্যাড করার সাথে সাথে এটার সাথে এই ফিল্ডগুলো চেঞ্জ হবে। তো আমরা এইগুলো কীভাবে কী অপশান আছে এগুলো আমরা একটা একটা করে দেখে যাবো। খুব একটা চেঞ্জ হয় না, কিছু কিছু ফিল্ড টাইপের জন্য কিছু আলাদা আলাদা এখানে ফিল্ড অ্যাড হবে। তো টেক্সটের জন্য প্রথমে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে সেই টেক্সটটা কী টাইপের, ইমেল নাকি নর্মাল ইনপুট বক্স, হ্যাঁ, নাকি ইউআরএল নাকি টেলিফোন নাকি পাসওয়ার্ড। তো আমরা টেক্সট রাখলাম, এখান থেকে এটা একটা নেম যাবে। তো নেম সম্বন্ধে আমরা জানি যেটার মাধ্যমে আমাদের ভ্যালুটা সেন্ড করব। আমাদের যে ফ্রন্ট এন্ডে যখন আমরা ফর্মটা সাবমিট করব তখন এই কেউ একজন ইম্পোর্ট করলে, তার ভ্যালুটা ইম্পোর্ট করলে সেই ভ্যালুটা ইম্পোর্ট যাবে এই নেমের মাধ্যমে। আচ্ছা, তো এখানে থাকবে লেভেল সম্বন্ধেও আমরা জানি। এখানে থাকবে ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যদি কোনো ইনস্ট্রাকশন দিতে চান আপনার যে ফর্মটা সাবমিট করবে তাকে, সেই ইনস্ট্রাকশনটা এখানে হবে, এটা ডেসক্রিপশনটা এখানে। আর আমরা জানি সেটা রিকোয়ার্ড যদি হয় তাহলে রিকোয়ার্ড দিয়ে দিব, যদি রিকোয়ার্ড না হয় সেটা ওটাই দিব। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট না বলবো আমি, এটা ইন্টারেস্টিং তিনি এলো ইনপুট মাস্ক, সেট ইনপুট মাস্ক। ইনপুট মাস্কটা কি আমরা এটা সম্বন্ধে জানবো, তার আগে আমরা একটা কাজ করি, এটা আমরা অ্যাপ্লাই চেঞ্জ দিই। অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার পরে আমরা এটাকে পাবলিশ করে দিব। আমরা চাইতেছি এটা ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য, যেটা আমরা এইখানে কিছু অ্যাড করলে সেটা ফ্রন্ট এন্ডে কীরকম দেখায়। আচ্ছা, তো এটা হলো আমাদের ফ্রন্ট সাইড। আমরা স্যাম্পল পেজে যাব, স্যাম্পল পেজে এই ফর্মটা আমরা অ্যাড করব, এলিমেন্টরের মাধ্যমে আমরা অ্যাড করব। তো এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিই। তো কারো কোনো সমস্যা থাকলে বা বুঝতে অসুবিধা হলে যে কোনো সময় জাস্ট আমাকে ইন্টারাপ্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি ওই সময়তেই এটার রিপ্লাই দিব, হয়তো বা পরবর্তীতে কারো মনে না থাকতে পারে। তো কোনো সমস্যা নাই, যে কোনো সময় মাইক্রোফোনটা জাস্ট অন করে আমাকে জিজ্ঞেস করবেন যে বুঝতে কোনো সমস্যা হইতেছে কিনা। জেট এলিমেন্টের ব্যাপারটা হইতে ওরা অনেক সরি আমি ভুল বলছি, জেট ইঞ্জিনটা এর অনেক অপশন ওরা অ্যাড করছে, তবে এই অপশানগুলো একটু কমপ্লিকেটেডভাবে অ্যাড করছে আমার কাছে মনে হয় আর কি। আপনার একদম ভালো ধারণা না থাকলে আপনি সেইগুলো নিয়ে কাজ করতে পারবেন না। তো এই জন্যই হয়তোবা অনেকেই ইন্টারেস্টেড ফিল করতেছে না এইটাতে নিয়ে কাজ করার জন্য। তারপরেও যাদের আসলে এলিমেন্টর নিয়ে ভালো একটা ফ্যান্টাসি আছে, তো এলিমেন্টর নিয়ে চাইতেছে অনেক কিছু একটা করতে, তাদের জন্য জেট ইঞ্জিনে মোটামুটি একটা ম্যান্ডেটরি জিনিস। আচ্ছা, এইখানে যখন আমরা এডিট ফিল্ডে আসবো তখন আমরা ইচ্ছা করলে স্ক্রল করে চলে যেতে পারি এখানে, অথবা আমরা এখান থেকে সার্চ করতে পারি ফর্ম লিখে। আচ্ছা, এখান থেকে এই যে ফর্মটা আছে, এটার জেটের যতগুলো ফর্ম আছে এই ধরনের একটা আইকন থাকে, এই যে আমরা চিনতে পারি। তো জেট এই ফর্মটা আমরা অ্যাড করব, এটা হলো এই জেট ইঞ্জিনের ফর্ম। আচ্ছা, এইখান থেকে আমাদের ফর্মটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা এই মুহূর্তে বানাইলাম কন্ট্যাক্ট ফর্ম, সেটা সিলেক্ট করে দেব। এখন ফর্মের লেআউট কী হবে, কলাম নাকি রো, আমরা কলাম রাখবো নাকি রো রাখলে কি হবে, এখানে যে এটার যে আপনার লেভেলগুলো আছে সেই লেভেলগুলো এই পাশে চলে আসবে, ওই পাশে চলে যাবে এই ইনপুট ফিল্ডগুলো। তো আমরা এটাকে কলামই রাখতেছি, এবার এটা যেভাবে থাকে ওইভাবে রাখতেছি। এখানে দুইটা অপশন আছে, সাবমিটের দুইটা টাইপ আছে। আপনি সেটা ফর্মটা সাবমিট করলে সেটা কি রিলোড হবে নাকি অ্যাজাক্সের মাধ্যমে যাবে। তো আমরা রিলোড অপশন রাখতেছি, অ্যাজাক্স আপাতত রাখতেছি না, রিলোড হোক সেটাই আমরা চাই। আচ্ছা, ক্যাচ ফর্ম আউটপুট, এই সম্বন্ধে আমি আসলে জানি না কি এখানে কি, এটা একটু আমাকে দেখে নিতে হবে। আচ্ছা, আমরা আপাতত এখানে আর কিছু দেখতেছি না, আপাতত এটা আমরা এখানে আপডেট করে দিতেছি এবং ফ্রন্ট এন্ডে দেখবো এটার কীরকম আসে। আপাতত কিছু আসবে না, কারণ আমরা তেমন কিছু অ্যাড করছি না এখানে, জাস্ট একটা ইনপুট রাখছি এখানে। ওকে, আমরা এখন এখানে অ্যাড করব। আমরা ধরে নিলাম এখানে আমরা টেক্সট ফিল্ডের পরে আমরা একটা টেলিফোন নম্বর ফোন নম্বর দিব আর কি। তো আমরা এটাকে ফোন দেই। ইনপুট মাস্কটা দেখানোর জন্য আমরা টেলিফোনটা অ্যাড করলাম। আচ্ছা, ইনপুট মাস্ক হলো অনেক সময় দেখবেন যে এইখানে কিছু ডিফল্টভাবে থাকে প্লেস হোল্ডারের মতো, যেখানে আমরা যেমন ডেট অ্যাড করার সময়, টাইম অ্যাড করার সময় আমরা এগুলো জাস্ট ক্লিক করলে ওই প্লেস হোল্ডারে বসে যায় আমরা টাইপ করলেই। তো আমরা এখানে এই ধরনের একটা অপশান অ্যাড করব। তো আমরা ক্লিক করব সেট ইনপুট মাস্ক। তো এইখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ডিফল্টটা সিলেক্ট করা, অথবা আমরা এখান থেকে ডেট টাইম দিতে পারি। ডেট টাইম দিতে থাকে অটোমেটিকলি সেই ফরম্যাটটা বসে যাবে, ডেট আর
আর টাইম ইনপুট করার জন্য। তো আমরা এটা ডিফল্ট রাখতেছি। ডিফল্ট রাখার পরে ইনপুট মাস্কটা ব্যবহার করার জন্য এখানে একটা দেখেন সুন্দর একটা ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিছে কীভাবে ব্যবহার করতে হবে। যদি আপনার যে ইনপুট মাস্কটা হবে যেখানে আপনার মনে হচ্ছে এখানে নাম্বার থাকবে, সেক্ষেত্রে আপনাকে 9 ব্যবহার করতে হবে। যদি আপনার কোনো জায়গায় অ্যালফাবেটিক কিছু ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে। যদি অন্য কোনো কিছু, অর্থাৎ যদি আপনার কোনো সাইন ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে স্টার। তো আমরা এখানে ইনপুট মাস্ক দিতেছি। ইনপুট মাস্ক যেমন আমরা ফোন নাম্বার অ্যাড করব, তো আমাদের বাংলাদেশের ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা জানি +88 এরপর আমরা এটা সাধারণত 1 থাকে, এরপরে থেকে আমাদের ইনপুট মাস্ক শুরু হবে। তারপরে তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা এখানে একটা গ্যাপ দেই সৌন্দর্য রক্ষার জন্য। তারপর আমরা 9 দিই, অর্থাৎ 7, তারপরে সেভেন সামথিং দিই। এরপরে এখানে আমাদের 4টা থাকবে, অর্থাৎ যদি আমরা লিখি 7 on 5, তাহলে 1715। আমি হয়তো ভুল করছি, এখানে 5টা হবে না, 4টা হবে। অর্থাৎ যদি 01715 এরকম দেয় আর কি, তো এইরকম থাকলো এখানে। এরপর আমরা একটা হাইপেন দিলাম। তারপর আমাদের 6টা ডিজিট লাগবে। তাহলে 6টা ডিজিট হলে কি আমাদের এরকম 99999 এরকম দিলাম। আচ্ছা, এটাকে এখানে আমরা একটা লেভেল দিই ফোন। এরপর আমরা এটাকে আপডেট দিলাম, দেখি আমাদের ফ্রন্ট এন্ডে কেমন আসে এটা। তো এটাকে আমরা এখন রিলোড দিতে হবে। সম্ভবত আমাদের এখানে আপডেট হয় নাই, এখন অনেকে আপডেট হয়ে গেছে। তো আচ্ছা, আমাদের মনে হয় আরও কিছু সেটিংয়ের ভুল ছিল। আচ্ছা, কোনো কারণে সেটা আমরা এখানে অ্যাপ্লাই চেঞ্জ দিই না, সরি এখানে ভুল হয়ে গেছে। আমরা যদি এখানে কোনোভাবে অ্যাপ্লাই চেঞ্জ এটাতে বাটনে ক্লিক না করে এখানে আমাদের আপডেট দিলে সেটা আপডেট হবে না, এটা আমি ভুলে গেছিলাম। তো আমরা আবার এই কাজটা আবার করতে হবে। ইনপুট মাস্ক হিসেবে আমরা আবার দিলাম +880, এরপরে 1, সাধারণত সবসময় আমাদের 1 থাকে যেতে, এই জন্য 1 দিয়ে দিলাম। তারপর 9999, এখানে 4টা হবে মোট। তারপরে আমরা একটা হাইপেন দিব, তারপরে আমরা 6টা ডিজিট। এই হলো আমাদের ফোনটা। তো ভিজিবিলিটি সবসময় এখানে দেখবেন যে সবসময় কি ভিজিবল থাকবে, নাকি যখন হভার করবেন তখন সেটা ভিজিবল হবে, অথবা যখন আপনি ফোকাস করবেন তখন সেটা ভিজিবল হবে। আমরা সেটাকে অলওয়েজ রাখবো। হ্যাঁ, তারপর আপনার এইখানে কিছু প্লেস হোল্ডার আছে, এই ব্যাপারগুলো আমরা দিব না। এখানে দেখবেন এটা যদি আমরা দিই তাহলে এইগুলোকে রিপ্লেস করে ফেলবে, রিপ্লেস করে শুধু এইগুলো বসে যাবে। তো এইগুলো কখন ব্যবহার করব? যদি আমরা এখানে পোস্ট টাইপ হিসাবে আমরা পাসওয়ার্ড দিই, তখন আমরা এইগুলো ব্যবহার করব। যেটা এখানে আমরা কি ব্যবহার করব, এখানে হয়তো স্টার ব্যবহার করতে, অথবা এইরকম ব্যবহার করতে পারি যে সর্বোচ্চ কতগুলো পাসওয়ার্ড ফিল্ড হইতে পারে, এই ধরনের আর কি। আমরা যদি আগে থেকে সেট করে দিতে চাই, তো এখানে ডিফল্টগুলো দেওয়া যায়, ম্যাক্স লিঙ্ক এবং মিন লিঙ্ক, ম্যাক্স লিঙ্ক দেওয়া যায়। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ফিল্টার ভিজিবিলিটি কি হবে, এটা কি সবার কাছে ভিজিবল হবে, অর্থাৎ যারা লগ ইন ইউজার অথবা লগ আউট ইউজার, ওদের কাছে সবার কাছে এটা শো করবে, অথবা আমরা শুধুমাত্র লগ ইন ইউজারদের জন্য এটা শো করতে পারি, এবং অথবা শুধুমাত্র লগ আউট ইউজার, অর্থাৎ যারা আমাদের এখানে রেজিস্টার্ড নাম তাদেরকে আমরা এটা শো করাইতে পারি এই ধরনের। আর এখানে আমাদের এই ইম্পোর্টটার জন্য আলাদা একটা ক্লাস ব্যবহার করতে পারি। এই হলো ফিল্ড। তো আমরা এটাকে অ্যাপ্লাই চেঞ্জ দিব, তারপর এটাকে আমরা আপডেট দিব। এখন আমাদের ফ্রন্ট এন্ড এটা শো করবে। এই যে দেখেন আমাদের এখানে ইনপুট চলে আসছে। আচ্ছা, তো এখানে আপনার আমাদের যেখানে 99 দিয়েছিলাম ওইখানে কিন্তু সে এরকম খালি দিয়ে দিছে। তো আমরা এখানে কি করব, ধরেন আমরা সামথিং কিছু একটা লিখি। হ্যাঁ, আমরা এরকম লিখলাম, এই যে দেখেন আমাদের ফিল্ড হয়ে গেছে। তো এইভাবে আমরা এরপরে কিন্তু সে আর নিবে না, অর্থাৎ আমরা একদম নির্দিষ্ট করে দিলাম যে এখানে কী কী ফিল্ড হবে, কীভাবে সে বসাইতে হবে, সেখানে ভুল করার কোনো অপশান নেই। তো এরকমভাবে আমরা অন্য কোনো লেখা দিতে পারি। হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন অনুসারে। এটা নিয়ে আমি আর খুব একটা বেশি কথা বলতে চাইতেছি না। তো আমরা সেম ফিল্ডটাকে আবার এডিট করব,
আবার এডিট করে আমরা অন্য ফিল্ডগুলো দেখবো। আমরা এইখানে পরবর্তীতে যখন কন্ট্রাক্ট ফর্মটা আমরা তৈরি করব, এটা সবগুলো ফিল্ডের সাথে পরিচিত হওয়ার পরে তখন আমরা আলাদা নতুন করে অ্যাড করব। তো এই তো গেল টেক্সটের ব্যাপার। টেক্সটের এবং এই ব্যাপারগুলোর সাথে আমরা সবাই মোটামুটি জড়িত, জানি। এইগুলোর সাথে এগুলো চেঞ্জ করলে এখানে কোনো অপশানে চেঞ্জ হয় না, তো আমি এইগুলো আর দেখাই দিচ্ছি না। এরপর আমরা টেক্সট এরিয়া দেবো। টেক্সট এরিয়া দেওয়ার পরে দেখবেন আপনার অনেকগুলো এখানেই ডিসেবল হয়ে গেছে। যেমন এখন আর ইনপুট মাস্ক নাই, যদি রিকোয়ারটা করতে চান রিকোয়ার করবেন। আর বাকি যে ফিল্ডগুলো আছে মোটামুটি সেম, অর্থাৎ আপনি এখানে একটা লেবেল দিবেন, ডেসক্রিপশান দিবেন, রিকোয়ার হবে কিনা এটা দিবেন, প্লেস হোল্ডার, ডিফল্ট ভ্যালু, মিনিমাম লিঙ্ক, ম্যাক্সিমাম লিঙ্ক, এই আর কি। তো এখানে হলো প্রিভিয়াস বাটন, অ্যাড প্রিভিয়াস বাটন। এই ব্যাপারটা আমরা দেখাবো যখন আমরা মাল্টি স্টেপ ফর্ম তৈরি করব, তখন এটাতে আমরা দেখব। এখানে এটা ক্লিক করলে একটা প্রিভিয়াস বাটন আসবে। আচ্ছা, আমরা এই ব্যাপারটা আপাতত এখানে এটা স্কিপ করে যাইতেছি। আচ্ছা, এরপর আসছে হিডেন। এই হিডেনটা তো হিডেন পোস্ট টাইপ, হিডেন সম্বন্ধে তো আমরা মোটামুটি জানি, যারা আমরা HTML নিয়ে কথা বলছি বা আমরা ফর্মগুলো সম্বন্ধে আমরা যারা জানি তারা জানি হিডেন টাইপ। এই হিডেনটা এটা ফ্রন্ট এন্ডে দেখাবে না, এটা একটা ডিফল্ট ভ্যালু ও ফর্মের সাথে সেন্ড করে দিবে। তো এইখানে আমাদের একটা নেম দিতে হবে এই ভ্যালুটার জন্য। এখন কি ধরনের ভ্যালু যাবে সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। এটা খুব মজার একটা জিনিস। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাইনামিকভাবে এই যে পোস্টটা থেকে সাবমিট করবে। অর্থাৎ আমি যদি এখানে স্যাম্পল ওয়েবসাইট, আমাদের যে স্যাম্পল পেজটা আছে, যখন আমরা সাবমিট করব, যদি আমরা এইটা অ্যাড করে রাখি কারেন্ট পোস্ট আইডি, তখন এই যে স্যাম্পল পেজটা আছে সেই পেজের যে আইডিটা আছে সেই আইডিটা সে সেন্ড করে দিবে ভাবে। তো আমরা এটা কখন ব্যবহার করব? আমরা যখন কোনো একটা পোস্ট টাইপ সাবমিট করব, অথবা কোনো একটা আমরা ডাইনামিকভাবে একটা ফর্ম তৈরি করলাম, প্রত্যেকটা সিঙ্গেল পোস্টে ধরেন আমরা একটা টিম মেম্বার বানাইলাম, সেই টিম মেম্বারের আমরা সব কিছু ডিটেলস অ্যাড করার পর একটা ফর্ম দিয়ে দিলাম, যে ফর্মের মাধ্যমে সে তার সাথে যোগাযোগ করতে পারবে। সেই ফর্মগুলো অবশ্যই আমার কাছেও আসবে। তো আমি এর মাধ্যমে এই যে আমাদের যে টিম মেম্বার আছে সেই টিম মেম্বারের যে আইডিটা থাকবে সেই আইডিটাও আমরা রিসিভ করতে পারি এর মাধ্যমে। তো আরও ফিল্ড আছে এখানে, আমরা সেই কারেন্ট পেজের যে টাইটেলটা, পোস্টের যে টাইটেলটা অথবা পেজের যে টাইটেলটা সেটা সেন্ড করতে পারে, অথবা এখান থেকে কারেন্ট পেজ বা পোস্টের ইউআরএল চেঞ্জ করবে, পোস্টের কারেন্ট পোস্টের মেটা। এখানে যদি আপনি সিলেক্ট করেন তখন আপনার একটা মেটা দিয়ে দিতে হবে। আপনার মেটা সম্বন্ধে আমরা জানি, হ্যাঁ, প্রত্যেকটা পোস্টারে অনেকগুলো মেটা নিয়ে থাকে। যদি কোনো কাস্টম মেটা থাকে সেই কাস্টম মেটা দিতে হবে, অথবা যে মেটাগুলো আমরা অ্যাড করা, যেমন টাইটেল যদি কোনো মেটা হয়ে যায় সেই টাইটেল মেটাটা আমরা দিয়ে দিব এখানে, এটার মাধ্যমে সে চেঞ্জ পাঠাই দেবে আর কি। আচ্ছা, এরপরে কারেন্ট ইউজার আইডি। কারেন্ট ইউজার আইডি যে ফর্মটা সাবমিট করতেছে তার ইউজার আইডিটা। এখানে কিন্তু আমি যদি এটা কোনো টিম মেম্বারের জন্য তৈরি করি, তার আইডি না, আবার বলতেছি এটা কিন্তু তার আইডি না। যে ফর্মটা সাবমিট করবে সে যদি লগ ইন ইউজার হয় তার আইডিটা চেঞ্জ করবে। আইডি বলতে কীরকম? আইডি বলতে প্রত্যেকটা ইউজারের একটা আপনার ইউনিক আইডি থাকে, তো ওই আইডিটা সে সেন্ড করবে। যেমন আমি যদি এটার প্রথম ইউজার হয়ে থাকি তাহলে আমার আইডি হবে 1। আচ্ছা, এরকমভাবে আর কি। তো ইউজার আইডি সেন্ড করবে। কারেন্ট ইউজারের ইমেল, আমি যদি কোনো লগ ইন ইউজার হয়ে থাকি আমার যে ইমেলটা দেওয়া আছে আমার ওইটা সেন্ড করবে এটার মাধ্যমে। কারেন্ট ইউজারের নেম, কারেন্ট যতগুলো কারেন্ট দেওয়া আছে তার মানে যে সাবমিট করবে সে। এরপরে দেখেন কারেন্ট পোস্ট অথর আইডি, অর্থাৎ এই যে পোস্টটা তৈরি করছে সেই পোস্টটা কে তৈরি করছে। যেমন সিম্পল পেজটা কিন্তু আমি তৈরি করছি। তো এইখানে যদি সে সেন্ড করে, আমরা যদি এটা সিলেক্ট করে দিই এখান থেকে যদি আমরা কারেন্ট পোস্ট অথর আইডি, তাহলে সে আমার আইডিটা সেন্ড করবে, যে সাবমিট করতেছে তার না। তো এরকমভাবে সে অথরের ইমেল সেন্ড করবে, অথরের নেম সেন্ড করবে। হ্যাঁ, এখান থেকে যে হ্যাঁ, এখান থেকে ইউআরএল কিওর ভেরিয়েবল, অর্থাৎ আমি যদি কখনো এখানে আমরা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে বিভিন্ন জিনিস আমরা অ্যাড করতে পারি। যেমন এরকম আমরা যদি দিই যে এখানে টাইটেল ইকুয়াল আমরা এরকম কিছু একটা, তার মানে এই মাধ্যমে আমরা কিন্তু একটা ডাটা সেন্ড করতে পারি। আপনারা যারা পোস্ট এবং আমরা যখন ফর্ম সাবমিট করি তখন দুইটা অপশন আমরা সেন্ড করতে পারি। একটা হলো পোস্ট, আর একটা কি যেন আমি ঠিক ভুলে গেছি, আপনারা যদি মনে করে যেতেন। একটা হলো পোস্ট আর গেট, একটা গেট আর একটা পোস্ট, সরি।
তো যদি আমরা গেট টাইপে যদি সেন্ড করি তাহলে কিন্তু এরকম আমাদের একটা ভ্যালু চলে যায় এই লিঙ্কের সাথে। আমরা যদি পোস্ট সিলেক্ট করে দিই তখন কিন্তু এটা থাকে না। তো এইটার মাধ্যমে আমরা ইউআরএলের মাধ্যমে যদি কোনো ভ্যালু আমরা রিসিভ করতে যাই সেটাও এটার মাধ্যমে সেন্ড করা যাবে এইভাবে। তো এটা একটু অ্যাডভান্স টপিকস, এটার যারা একটু ডেভেলপমেন্ট সম্বন্ধে বা এটার সম্বন্ধে একটু ভালো জানেন তারা এটা খুব ভালো ব্যবহার করতে পারেন, আমি জানি। তো এরপরে হলো কারেন্ট ডেট, যে ডেটে সে সাবমিট করবে সেই ডেট চলে যাবে। আর আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারি। ম্যানুয়ালি আমরা চাইতেছি যে একটা ডিফল্ট কোনো একটা ভ্যালু চলে যাবে, হ্যাঁ সেটা চেঞ্জ না, ডাইনামিক না, এটা ডিফল্ট একটা স্ট্যাটিক ভ্যালু চলে যাবে, সেই স্ট্যাটিক ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। আর বাকি তো এইটা আছেই। তো এই জিনিসটা আমার অনেক মজা লাগছে, এটা অনেক ভালো লাগছে আর কি। এটা আসলে খুব ইউজার ফ্রেন্ডলি হয়েছে আমাদের জন্য। যারা আসলে এটার সঠিক ব্যবহার করতে পারবে তারা বুঝতে পারবে এটার কতটুকু মজা। তারপর আমরা হিডেন থেকে আমরা সিলেক্টে যাব। সিলেক্ট পোস্ট টাইপ এবং চেক বক্স এবং রেডিও, এই তিনটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেই বেসিক পার্থক্য কিন্তু আমরা জানি। সিলেক্ট বলতে যে কোনো একটা সিলেক্ট করা যায়, সেটা ড্রপ ডাউন। চেকবক্স একই সাথে অনেকগুলো ডাটা সিলেক্ট করে পাঠানো যায়, সেটা হলো চেকবক্স। আর রেডিও বলতে অবশ্যই একটা পাঠানো যায়, তবে এখানে সবগুলো ডাটা দেখা যায়, শুধুমাত্র রেডিও বাটনের মধ্যে আমরা চুজ করতে পারি। তো এই বেসিক চেঞ্জগুলো যদি আমরা জানি, বাকি যে অপশানগুলো এখানে দেখতেছেন এই অপশানগুলো মোটামুটি সেম থাকবে। তো আমি শুধু সিলেক্ট দেখাবো, চেকবক্স রেডিওর ব্যাপারে আমরা এত কথা বলবো না, সুতরাং এই সিলেক্ট ব্যাপারে একটু আমরা মনোযোগী হই। তো এখানে আগের মতো আমরা নেম দিতে হবে, যেটার মাধ্যমে আমরা ভ্যালুটা পাঠাবো, একটা লেভেল থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে, অথবা ডেসক্রিপশনটাকে আমরা বলতে পারি একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে ফর্মটা সাবমিট করবে তার জন্য। রিকোয়ার এটা জানি না। হ্যাঁ, এখন এইখানে হলো অপশানটা, এইখানে খুব অপশানটা হলো বোঝার বিষয় এবং এইখানে অনেকটা ইন্টারেস্টিং পার্ট। তো যদি আপনি এখানে ম্যানুয়াল ইম্পোর্টটা চুজ করে দেন, সেক্ষেত্রে আমরা বিভিন্ন এখানে ভ্যালু লেভেল অ্যাড করতে পারি। আমরা জানি ভ্যালু লেভেল কি, যেমন হ্যাঁ আমরা যখন সিলেক্ট ব্যবহার করি তখন অপশান থাকে, সেই অপশানের একটা ভ্যালু থাকে এবং অপশান ট্যাগের ভিতরে আমরা ওই লেভেলটা দিই। তো এখানে আমরা লেভেল একটা ভ্যালু দিতে পারি, যেমন ধরেন আমি দিলাম 1, কিন্তু এটার ভ্যালু থাকবে কোনো একটা কিছু, আমি দিলাম চকলেট, এরকম দিলাম। আমি জানি না এটা বানানো হয় নাই, চকলেট বানানো হয়নি, চকলেটটাকে ওকে। তো এখানে দেখুন একটা ক্যালকুলেট ফিল্ড আছে। ক্যালকুলেট ফিল্ড হইলো এটার মাধ্যমে আমরা খুব মজার আরেকটা জিনিস করতে পারি। যদি আমরা চাই যে কোনো একটা ক্যালকুলেটর তৈরি করব, সেই এর মধ্যে ক্যালকুলেটর বানাবো, অথবা আমরা যদি কোনো একটা চাই কোনো একটা প্রাইস দেখাবো, যে আমরা এখান থেকে সিলেক্ট করবো, তারপরে নিচে একটা প্রাইস দেখাবো। অর্থাৎ আমরা ধরেন আমাদের একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে কেউ একটা পিৎজা অর্ডার করবে, সেই পিৎজাতে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট থাকবে। যদি সে চকলেট চয়েস করে, হ্যাঁ চকলেট আমি বললাম যে এখান থেকে সে মাশরুম চয়েস করলো, এখান থেকে সে স্পাইস চয়েস করলো, মানে এক্সট্রা অপশান চয়েস করলো, সেক্ষেত্রে তার জন্য আলাদা একটা ভ্যালু সে এখানে অ্যাড হবে। তো এই ধরনের আমরা ক্যালকুলেট ফিল্ডটা ইচ্ছা করলে নাও দিতে পারি, কোন যদি আমাদের প্রয়োজন না পড়ে আমরা এটাকে ফাঁকা রাখতে পারি। তো এটা হলো ম্যানুয়াল ইম্পোর্ট, এরকম অনেক আমরা অ্যাড করতে পারি, ম্যানুয়ালভাবে ইম্পোর্ট করতে পারি। তো এটা গেল। এরপর আমাদের মজার ব্যাপারগুলো হলো যে আমরা যদি এখানে পোস্ট সিলেক্ট করি, তারপর আমরা যে কোনো পোস্ট টাইপ এখান থেকে দেখা দিতে পারবো। আমাদের যতগুলো এখানে পোস্ট টাইপ আছে সবগুলো পোস্ট টাইপ থেকে যে কোনো পোস্ট টাইপ আমরা দেখা দিতে পারি। ধরুন আমরা পোস্ট দিতে পারি, তখন আমরা ফ্রন্ট এন্ডে কী আসবে আমরা একটু দেখে আসি যে ফ্রন্ট এন্ডে কী আসে। আমরা জানি না আমার পোস্ট আছে কি না। আচ্ছা, পোস্ট যদি নাও থাকে তাহলে আমরা টিম মেম্বার অ্যাড করে দিই। এখান থেকে আমরা আমাদের কিছু টিম মেম্বার ছিল, আমরা টিম মেম্বার অ্যাড করে দিই। আচ্ছা, এখানে একটা বেলও দিই, সিলেক্ট লেভেল দিস, সিলেক্ট টিম মেম্বার। এখানে আমরা টিম মেম্বার, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সবসময় আমাদের লোয়ার কেস ইউজ করতে ওরা সাজেস্ট করে, যদিও এখানে আপনাকে কোনো ধরনের ইরর শো করবে না, কিন্তু ওদের সাজেশনে ওরা বলে দিছে যে এখানে লোয়ার কেস ব্যবহার করতে এবং এখানে মাঝখানে কোনো ধরনের গ্যাপ না রাখতে। আচ্ছা, এটা মনে রাখতে হবে, যখন আমরা নেম দিব তো নেমে সবসময় লোয়ার কেস ব্যবহার করবো এবং কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না। আচ্ছা, তো এই হলো সুইচ পেজ টু চেঞ্জ। আচ্ছা, এই ব্যাপারটা সুইচ পেজ অন চেঞ্জ। আচ্ছা, এটা যখন আপনি দিবেন তখন পেজটা সে সুইচ করবে। অর্থাৎ যদি আমরা মাল্টি স্টেপ ফর্ম তৈরি করি, তো এটা সিলেক্ট করার সাথে সাথেই
সে অন্য পেজে চলে যাবে। তো এটা আমরা তো দেবো না, আমরা তো এটা দেখতেছি না। এখানে প্লেস হোল্ডার থাকবে, প্লেস অন্য অন্য যেগুলো আছে সবগুলো তো থাকবেই। তো আমরা এটাকে আচ্ছা এখানে অ্যাপ্লাই চেঞ্জ দিতে হবে, আবার ভুল করতেছিলাম। অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার পরে আবার আমাদের আপডেট দিতে হবে। তো এখন আমরা কি দেখতে পাবো, আমরা দেখি এটা ফ্রন্ট এন্ডে কী দেখা যায়। আচ্ছা, তো আমরা এটা রিলোড দিই। এখন দেখেন আমাদের যে টিম মেম্বারগুলো ছিল, হ্যাঁ, এখানে আমাদের রাসেল ভাই, হারুন এবং সৌরভ হাসান রিফাত, আমরা এই তিনটা অ্যাড করে রাখছিলাম। আমরা দেখাই এটা কোথায় আছে। এই যে দেখেন টিম মেম্বারে যদি আমরা যাই, সেই টিম মেম্বারগুলো কিন্তু আমাদের অলরেডি অ্যাড করা ছিল এখানে অ্যাড করা ছিল। এই যে অ্যাড করা ছিল, এইগুলো এখানে দেখা যায়। এখানে যদি আমরা নতুন একটা টিম মেম্বার অ্যাড করি, সেখানে অটোমেটিক্যালি নতুন একটা টিম মেম্বার এখানে দেখাবে। তো এটা কিন্তু ডাইনামিকভাবে শো করে, এটা খুব মজার জিনিস। তো এরকমভাবে আমরা যে কোনো পোস্ট টাইপ অ্যাড করতে পারি। আমি এখানে আমাদের শেষ হয়নি, আরও কিছু অপশন বাকি আছে। তো যে কোনো ধরনের পোস্ট টাইপ এখানে অ্যাড করে ফেলতে পারবো। এরপর আরেকটা অপশন হলো টার্মস, অর্থাৎ টার্মস সম্বন্ধে আমাদের সব জানা আছে, অর্থাৎ ক্যাটাগরি আর কি। হ্যাঁ, ক্যাটাগরি হলো এক ধরনের টার্মস। তো এখান থেকে আমাদের যতগুলো টার্মস আছে, যেমন এটা হলো পোস্টের ক্যাটাগরি, এটা হলো পোস্টের ট্যাগ, এটা হলো পোস্টের ফরম্যাট, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এইভাবে যে কোনো ধরনের টার্মস আমরা এখান থেকে শো করতে পারি। যদি আমরা ধরুন এইরকম একটা অপশান তৈরি করি, আমরা একটা মাল্টিভেন্ডার ওয়েবসাইট তৈরি করব, যে মাল্টিভেন্ডার ওয়েবসাইটে আমরা চাইতেছি কেউ এই তার প্রোডাক্ট অ্যাড করতে পারবে ফ্রন্ট এন্ড থেকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু তার ক্যাটাগরিটা চুজ করার অপশান রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো চুজ করে দিতে পারি। তাহলে কি হবে, সেই অপশান ফ্রন্ট এন্ডে সেই অপশানগুলো পাবে, সেই অপশানগুলোর মাধ্যমে সে যে কোনো একটা ক্যাটাগরি সে চুজ করতে পারে। সেক্ষেত্রে আমাদের আর সিলেক্ট পারবে না, সেক্ষেত্রে আমরা চুজ করবো কি চেকবক্স, অর্থাৎ একই প্রোডাক্ট তো অনেকগুলো ক্যাটাগরিতে থাকতে পারে। আচ্ছা, তো এই গেল টার্মসের ব্যাপার। এরপর মেটাফিল্ড। এখন মেটাফিল্ডটা কি? মেটাফিল্ড তো আমরা জানি, মেটাফিল্ড সম্বন্ধে আমরা আরও আগেই কথা বলছি, এবং যারা ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা তো মেটাফিল্ড সম্বন্ধে জানেনি। তো আমাদের কোনো একটা পোস্ট টাইপে আমি আগেই বলে নিচ্ছি যে এই ফর্মের মাধ্যমে আমরা পোস্ট সাবমিট করতে পারি। এখন যদি আমরা পোস্ট সাবমিট করি, ধরেন আমরা একটা পোস্টে আমরা অপশান রাখলাম, একটা সিলেক্ট অপশান। তো ওইখানে কিন্তু যে ফিল্ডগুলো আমরা অ্যাড করব, সেই ফিল্ডগুলো আমাদের ডাইনামিকভাবে কিন্তু পাইতে হবে আমাদের ফ্রন্ট এন্ডে। তো কীভাবে পাবো আমরা এখান থেকে যদি আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করি, সেই ম্যানুয়ালি ইম্পোর্ট করলে কিন্তু সেটা ডাইনামিকভাবে ওইখানে যাবে না। তাহলে আমার দুই জায়গায় ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে, এখানেও ইম্পোর্ট করতে হবে। আবার আমরা যখন মেটাফিল্ড তৈরি করছিলাম, কাস্টম ফিল্ড তৈরি করছিলাম, কি কাস্টম এসিএফের মাধ্যমে ওইখানেও দিতে হবে। তো এইটা অনেক সময় হয়তো বা ভ্যালু, হ্যাঁ, আবার আপনার লেভেলের মিল থাকবে না। তো এইটা যদি আমরা করতে চাই, তাহলে এসিএফের মাধ্যমে যদি কোনো সিলেক্ট ফাইল অ্যাড করি, সেই সিলেক্ট ফাইলে যে মেটাটা আছে এখানে অ্যাড করে দিয়ে অটোমেটিক্যালি সেটা পাওয়া যাবে। আমরা ওই অপশানে যাব না, কারণ ওইটা নিয়ে আমরা যখন কাজ করবো তখন এটা আমরা দেখব। আপাতত যদি কারো বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ আপনার হয়তো বা ভাবতে পারতেছেন না যেটা ফ্রন্ট এন্ডে কীরকম বা অ্যাকচুয়ালি ইউজটা কী, সেটা নিয়ে টেনশন করার কিছু নয়। আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা ফিল্ড নিয়ে আমরা প্র্যাকটিস করবো। নতুন একটা ফিল্ড তৈরি করে নতুন একটা কাজের জন্য আমরা নতুন একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করে সেটা আমরা দেখবো কীভাবে কাজ করে সেটা। আচ্ছা, মেটাফিল্ড গেল। তারপরে হল জেনারেট ডাইনামিকলি। এইটা অপশানটা, হ্যাঁ, অনেকটা। জি ভাই, কিছু বলতে বোধহয় বলবেন, আমি আগেই বলে পারছি কিনা, কন্ডিশনাল লজিকও তো বোধহয় অ্যাড করা যাবে কি? জি, কন্ডিশনাল লজিক নিয়ে আমরা কথা বলবো। আমি ফিল্ড টাইপগুলো শেষ করি, কন্ডিশনাল লজিক নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। জেনারেট ডাইনামিকলি এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও এখনও শিওর না, আমি নিজেও জানি না এটা নিয়ে কি করা যায়। অনেক হয়তো বা কিছু করা যায়, যেমন আপনি গেট ভ্যালু লিস্ট ফ্রম ডাটাবেস থেকে আমরা কোনো একটা ভ্যালু জেনারেট করে ফেলতে পারি অটোমেটিক্যালি। এখান থেকে ভ্যালু গেট ভ্যালুস লিস্ট ফ্রম জেট ইঞ্জিন ফিল্ড অপশান, এইগুলো নিয়ে এখনও ওদের ডকুমেন্টেশনেও তেমন কোনো ভালো ব্যাখ্যা দেওয়া নেই। আমি নিজেও খুব একটা ঘাটাঘাটি করে এখন পর্যন্ত কোনো কিছু এটার আসলে কিছু করতে পারি নাই। তো আসলে এত ফিল্ড এত অপশান ওরা দিয়ে রাখছি, সবগুলোর ভালো ডকুমেন্টেশন পর্যন্ত ওরা তৈরি করার মনে হয় সময় পাই নাই এখনও। তো আপাতত আমরা জেনারেট ডাইনামিক্যালি এটাকে আমরা স্কিপ করে যাব। আচ্ছা, তো
এরপরে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো তো অন্য যে ফিল্ডগুলো আছে এগুলোর সাথে অনেকটা মিল আছে। তো আপনারা যখন একটা সিলেক্ট থেকে চেক বক্সে যাবেন দেখবেন যে সেই একই ফিল্ডগুলো আছে এখানে, এটা কোনো চেঞ্জ নাই। আবার যদি আপনি রেডিও দেন তো রেডিওর ক্ষেত্রেও একই অপশান দেওয়া আছে এখানে, তেমন কোনো চেঞ্জ নাই, একদম সেম। তো আমি আর দুইটা ফিল্ড নিয়ে তেমন কথা বলতে চাইতেছি না, এই তিনটা ফিল্ড মোটামুটি একই রকম। তো নাম্বার ফিল্ড সম্বন্ধে আমরা জানি যেখানে আপনার প্লাস মাইনাস থাকবে অথবা অ্যারো থাকবে যেগুলো দিয়ে আমরা বাড়াতে কমাতে পারবো। তো এইখানে এক্সট্রা যে ফিল্ড আছে সেই ফিল্ডগুলো হচ্ছে মিনিমাম ভ্যালু, ন্যূনতম একটা ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকবে সেটার সম্বন্ধে আমরা জানবো। এবং এখানে স্টেপ থাকবে, অর্থাৎ আমাদের যে অ্যারোটা থাকবে, আমি এই ফিল্ডটা যদি আমরা জানি না, আপনার আমার মনে হয় আপনারা সবাই নাম্বার ফিল্ড সম্বন্ধে জানেন, এটা খুবই কমন একটা ফিল্ড, এর সম্বন্ধে আপনারা জানেন। যেমন আমরা কোয়ান্টিটি যেমন এরকম অ্যাড করি, কোয়ান্টিটি অ্যাড করার সময় এইরকম প্লাস মাইনাস থাকে অথবা এরকম অ্যারো বাটন থাকে। তো নাম্বারে তো এইরকম অ্যারো বাটন থাকবে, সেটার মাধ্যমে যখন আমরা অ্যারোতে এইখানে দেখেন নাম্বার ফিল্ডে কিন্তু এরকম, হ্যাঁ এইখানেও আমরা দেখেন এইরকম থাকবে, এরকম যেখানে আমরা এইরকম যেমন অ্যাড করতেছি, যদি আপনার এখানে স্টেপ দিয়ে দেন, ধরুন আমরা যেখানে স্টেপ দিয়ে দিলাম 5, তখন যখন আপনি অ্যারো যখন ক্লিক করবেন তখন 5 পরে দেখবেন চলে যাবে 10 পরে 15, এরকম 5 করে বাড়তে থাকবে। যদি আপনি অন্য কোনো নাম্বার দেন সে ওই রকম গণিত হারে বাড়তে থাকবে। তো এটা হলো নাম্বার ফিল্ডের জন্য এক্সট্রা কিছু ফিল্ড, এই আর বাকিগুলো সেম, আমি এগুলো নিয়ে আর কোনো কথা বলতেছি না। এরপর থাকবো কি, ডেটে যাব। ডেট ফিল্ড আমরা জানি, ডেট ফিল্ড সম্বন্ধে, ডেট ফিল্ড নিয়ে নতুন কিছু বলার নাই। ডেট সিলেক্ট করতে পারবে, একটা ক্যালেন্ডার প্রভাব হবে, যখন সে সিলেক্ট করবে তখন সেটা একটা ক্যালেন্ডার প্রভাব হবে। টাইম সম্বন্ধেও আমরা জানি, ক্লিক করলে টাইম সিলেক্ট করতে পারবে। ক্যালকুলেট ফিল্ড নিয়ে আমাদের কিছু কথা আছে। আমরা এইখানে ক্যালকুলেট ফিল্ড যখন করব, ক্যালকুলেট ফিল্ডটা আমরা কিন্তু এই মুহূর্তে খুব একটা ব্যবহার করে দেখাইতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দিতেছি যে ক্যালকুলেট ফিল্ডকে আমরা কোথায় ব্যবহার করবো। যদি ধরেন আমরা এমন একটা ক্যালকুলেটর বানাতে চাই, অথবা এমন একটা অর্ডার ফিল অথবা বুকিং ফর্ম তৈরি করতে চাই, যেখানে সে বিভিন্ন অপশান অ্যাড করার পর নিচে তার দেখাবে যে এই যে তুমি অপশানগুলো অ্যাড করছে তাতে তোমার কী ধরনের প্রাইসটা আসছে। ধরেন আমি একটা বুকিং ফর্ম তৈরি করলাম যেখানে আমি আমার রুম রেন্ট করব, আমি রুম রেন্ট দিব। সেখানে সে যদি বড় কোনো ফিল্ড অ্যাড করে, অর্থাৎ বড় কোনো রুম চুজ করে, তখন তার একটা প্রাইস দেখাবে। যখন ছোটো রুম চুজ করবে তখন ছোটো আরেকটা দেখাবে, আরেকটা ভ্যালু দেখাবে। যদি সে দুইটা রুম অ্যাড করে, দুইটা রুম সে বুক করে, তাহলে তার এটা দ্বিগুণ হয়ে যাবে। যদি চায় যে সাথে তার ব্রেকফাস্ট থাকবে, তাহলে আরেকটা ভ্যালু অ্যাড হবে। এই ধরনের বিভিন্ন অপশান সিলেক্ট করার পরে তাকে একটা ক্যালকুলেট একটা ভ্যালু দেখাবে, সেই ভ্যালুটা আমরা শো করানোর জন্য আমরা ক্যালকুলেট ফিল্ড ব্যবহার করব। এখন এটা কিভাবে করতে হয় সেটা আমরা যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন এটা দেখব। আপাতত আমরা এটার ফিল্ডগুলো সম্বন্ধে জানিয়ে রাখি। এইখানে আমরা ডেসক্রিপশন সেটা জানি, এটা সম্ভবত এটা কোনো ডেসক্রিপশন থাকবে না। এখানে আমরা ফর্মুলাটা অ্যাড করব, অর্থাৎ আমরা কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ গুণ ভাগ করে সেই প্রাইসটা দেখাবো। ওই যে ফাংশনটা বা যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনের ফর্মুলাটা আমরা এখানে করব। এরপরে ডেসিমাল পয়েন্ট সম্বন্ধে জানি আমরা, দশমিকের পরে কয়টা ঘর থাকবে সেটা এখান থেকে চুজ করে দিতে পারবো, যেহেতু এটা প্রাইস হবে। এটা কোনো প্রিফিক্স থাকলে যদি আমরা ডলার সাইন অ্যাড করতে যাই, হ্যাঁ, তাহলে দেখুন আমরা এইরকম যেমন প্রাইস দিয়ে আমি এরকম একটা ডলার সাইন দিয়ে দিলাম, অর্থাৎ এরপরে প্রাইসটা বসে যাবে, সুন্দর করে প্রাইসটা বসে যাবে, এত প্রাইস। যদি আমরা সাফিক্স বসাতে চাই, সাফিক্স পার পারসন এরকম। যদি আমরা চাই যে আমাদের যেমন টাকার যে টাকার কারেন্সি কিন্তু আমাদের সাফিক্স হিসেবে অ্যাড হয়, তখন আমরা টাকার ভ্যালু এই যে আইকনটা এখানে দিয়ে দিতে পারি। তো এই ধরনের এক্সট্রা এই ফিল্ডগুলো অ্যাড হয়েছে। তো এরপরে এখানে আমাদের আর কোনো কিছু তেমন বলার নাই। আচ্ছা, এরপর আমরা যাবো মিডিয়া মানে আমরা ফাইল ইম্পোর্ট করতে পারবো, এটার মাধ্যমে আমরা ফাইল সেন্ড করতে পারবো। তো এটা অ্যাড হওয়ার পরে আপনি আমাদের নর্মাল যে অপশানগুলো সেগুলো তো আছেই, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কোন ইউজারটা অ্যাক্সেস করতে পারবে। এনি রেজিস্টার্ড ইউজার, অর্থাৎ যে এই ওয়েবসাইটে রেজিস্টার করছে, যে কোনো ধরনের ইউজার, সাবস্ক্রাইবার হোক, সে অ্যাডমিনিস্ট্রেটর হোক, সবাই এটা অ্যাক্সেস করতে পারবে। অথবা আমরা ধরতে পারি এনি ইউজার হো অ্যালাউ টু আপলোড ফাইল,
আমাদের যে ক্যাপাবিলিটিগুলো আছে ক্যাপাবিলিটি সম্বন্ধে আমরা জানি, সব ইউজার কিন্তু সব ক্যাপাবিলিটি নাই। যে ইউজারের আপলোড ফাইল ক্যাপাবিলিটি আছে সেই শুধুমাত্র এই ফিল্ডটাতে ফাইলটা সেন্ড করতে পারবে। অথবা এনি ইউজার হু অ্যালাউ টু এডিট দিস পোস্ট। আমরা যদি কোনো একটা ফর্ম পোস্ট সাবমিট ফর্ম তৈরি করি, সেক্ষেত্রে যদি এই ফিল্ডটা আমরা অবশ্যই এটা অ্যাড করে দিতে হবে, না হয় যে কেউ অন্য কোনো পোস্ট টাইপে অন্য কোনো পোস্টে সে এই ভ্যালুটা অ্যাড ভ্যালু অথবা পিকচার বলেন অন্য যে কোনো সে মিডিয়া কিন্তু ইনসার্ট করে ফেলতে হবে। সেক্ষেত্রে এইটা হলো এই অপশানটা শুধুমাত্র ওই স্পেসিফিক ক্যাটাগরিটা স্পেসিফিক কাজটার জন্য। তো এই ধরনের অপশান আছে। এরপরে আমরা যাব কি, ম্যাক্সিমাম কতগুলো ফাইল আপলোড করতে পারি। ধরো আমরা যদি গ্যালারি সাবমিট করতে চাই, গ্যালারি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে 5টা সর্বোচ্চ তুমি 5টা ইমেজ অ্যাড করতে পারবা। হ্যাঁ এখানে, এবং ম্যাক্সিমাম সাইজ কতটা, এটার সাইজ ম্যাক্সিমাম কত হবে। আমরা যদি এখানে 1 এমবি দিয়ে দেয়, অর্থাৎ এখন 1 মেগাবাইটের উপরে সে ফাইল সাবমিট করতে পারবে না। এরপরে মজার ব্যাপারটা হলো কোন ধরনের ফাইল টাইপ সে অ্যাড করতে পারবে। দেখেন অনেক 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 ফাইল টাইপ এখানে দেওয়া আছে। আমরা যদি সিলেক্ট করে দিই জেপিজি, জিআইএফ, হ্যাঁ এই ধরনের যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে শুধুমাত্র সে ওইটা স্পেসিফিক ওইটা সিলেক্ট করতে হবে। এখন আপনারা দেখেন একটা একটা কিন্তু আমাদের হইতেছে, সেক্ষেত্রে করতে হবে কন্ট্রোলে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল সিলেক্ট করে আমরা অনেকগুলো অ্যাড করতে পারবো এখানে, বুঝছেন? তো অনেকে হয়তো বা যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে অনেকগুলো আপনারা অ্যাড করতে পারতেছেন না, তখন কন্ট্রোলে চাপ দিবেন, কন্ট্রোল চাপ দিয়ে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে ফাইলটা আপনার এখানে প্রয়োজন পড়ে। আচ্ছা আমরা এটা আপাতত এখানেই রাখতেছি এটা, আর বাকিগুলো সব একই রকম, ভিজিবিলিটি একই রকম, কারোর জন্য ভিজিবিলিটি। আচ্ছা এখানে তারা একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, এই ফিল্ডটা এই স্পেসিফিক এই ফিল্ডটা শুধুমাত্র রেজিস্টার্ড ইউজার ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। যদি সেটা না থাকতো তাহলে কিন্তু এই আমার ওয়েবসাইটে হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ যে কেউ এখানে যে কোনো ধরনের ফিল্ড যে কোনো ধরনের ডাটা সে অ্যাড করে ফেলতে পারতো, যে কোনো ধরনের ফাইল সে অ্যাড করে আমার ওয়েবসাইটে হ্যাক করার কোনো একটা কিছু করতে পারে। এই জন্য এটা মাত্র শুধুমাত্র লগ ইন ইউজারের জন্য এই ফিল্ডটা কাজ করবে। তো এইটা আমার মনে হয় একটু সমস্যা। অর্থাৎ যদি আপনি কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে কোনো একটা ফাইল রিসিভ করতে যান, সেক্ষেত্রে কিন্তু সে এই ফাইল সেন্ড করার অপশানটা দিতেছে না। তো আমি যখন একটা কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে, যখন আমি একটা সিবি কালেক্ট করব কোনো একটা ফর্মের মাধ্যমে, সে সিবি কিন্তু তাহলে আমি এটার মাধ্যমে আর রিসিভ করতে পারতেছি না। তো এটা একটা প্রবলেম, আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা তারপর ওইসি উইক সম্বন্ধে তো আমরা জানি যে আমাদের এটা একটা, আমরা যখন আমরা কোনো একটা পোস্ট অ্যাড করি তখন যে ফিল্ডটা পাই কন্টেন্ট লেখার জন্য, সেই ফিল্ডটা। তো এটার সম্বন্ধে আমি কিছু একটা বলবো না, আপনারা জানেন এই সম্বন্ধে। হ্যাঁ তারপরে রেঞ্জ অনেকটা নাম্বারের মতো, কিন্তু এটা এরকম আমাদের রেঞ্জ থাকবে। সেই রেঞ্জটার মাধ্যমে আমরা বিভিন্ন ভ্যালু দিতে পারি। এখানে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু এবং স্টেপ থাকবে। ভ্যালুর একটা প্রিফিক্স থাকবে, সাফিক্স থাকবে। আমি খুব একটা সময় নিতেছি না, কারণ এইগুলো যদি ব্যাখ্যা করতে যাই ছোটোখাটো ব্যাপারগুলো আমাদের সময়টা পার হয়ে যাবে। এইগুলোতে যখন আপনারা একটু প্র্যাকটিস করবেন তখন এগুলোতে। এরপর আছে হেডিং। তো হেডিং যদি আপনি চান যে ফর্মের মাঝখানে কোনো একটা লেখা দিবেন, কোনো একটা কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে আর নেম নাই, এখানে এর মাধ্যমে কোনো ভ্যালু যাবে না। আপনি একটা কোনো কিছু একটা লেখা লিখতে পারেন। অর্থাৎ দুইটা ফিল্ডের ভিতরে ইনপুটের ভিতরে যদি আপনি কোনো একটা লেখা চান, সেই লেখাটা আপনি এখানে লিখতে পারবেন। তো এটা নর্মাল। এরপর আছে 3টা স্পেশাল। এটা সম্বন্ধে আরও অনেক একটু অ্যাডভান্সে যাইতে হবে। ধরেন আমরা কোনো একটা পোস্ট টাইপের রিপিটার ফিল্ড অ্যাড করছি। রিপিটার সম্বন্ধে আমি যখন এসিএফ নিয়ে কথা বলছি, অথবা যখন আমি জেট ইঞ্জিনের কোনো একটা পোস্ট টাইপ অ্যাড করছি, তখন আমি রিপিটার ফিল্ড নিয়ে কথা বলছি। যদি না বলে থাকি তারপরে আমি এখন আর বলবো না, কারণ রিপিটারটাকে আমি এখন ব্যাখ্যা করতে গেলে এই টপিকস থেকে সরে যেতে হবে। তো রিপিটার ফিল্ড সম্বন্ধে যারা জানেন, রিপিটার ফিল্ডগুলোও আমরা এই ফর্মের মাধ্যমেও অ্যাড করতে পারবো। তো এখানে আরও কিছু অপশান দেওয়া আছে, এই অপশানগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, কারণ এটা একটু অ্যাডভান্স টপিক্স। এই অ্যাডভান্স টপিক্স নিয়ে আমরা যখন আমরা এটার কাজ করব তখন আমরা এই অ্যাডভান্স টপিক্স নিয়ে কথা বলবো। যদিও এখানে যদি আমি ব্যাখ্যা করতে চাই, যারা এটা সম্বন্ধে খুব একটা ধারণা নেই তাদের এটা বোর ফিল হবে, কোনো কিছুই বুঝতে পারবে না হয়তো বা।
তো এটার 3টা ফিল্ড আছে, রিপিটার ফিল্ড স্টার্ট, রিপিটেবল ফিল্ড গ্রুপ এন্ড এবং আরেকটা হচ্ছে গ্রুপ ব্রেক। এই 3টা ফিল্ড নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো এইগুলো আমাদের পোস্ট টাইপের ব্যাপারটা। তো আমরা এটাকে কী রাখবো, আমরা সিলেক্ট রাখি কোনো একটা কিছু, অথবা টেক্সট টেল রাখে, যাই হোক যেভাবে থাকা দরকার ওইভাবে রাখতেছি। আমরা অ্যাপ্লাই চেঞ্জ দিলাম। এখন যেটা ভাই কিছুক্ষণ আগে আমাকে বলছেন যে কন্ডিশনালটাও এখানে আছে বিল্ডিং ভাবে। দেখেন এইখানে একটা দেখুন, আপনি নর্মালি আমরা এডিট পেজটাতে না, নর্মালি কিন্তু এডিট পেজটাতে না, যখন আমরা অ্যাপ্লাই চেঞ্জ অথবা ক্যান্সেল দিয়ে দিব তখন, অথবা যদি আমরা কোনো একটা ফিল্ড অ্যাড করি তখন এখানে পাওয়া যাবে। আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আমাদের প্রয়োজন নেই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে বিভিন্ন রোল সে অ্যাড করার অপশান রাখছে। তো আপনি এখানে নিউ রোল দেন। নিউ রোল দেওয়ার পরে কী ধরনের রোলস হবেন, এই রোলের উপর ভিত্তি করে এই ফিল্ডটা কি হাইড থাকবে নাকি শো করবে। শো ফিল্ড ইফ, যদি ওই কন্ডিশনটা মিট করে তাহলে এই ফিল্ডটা শো করবে। যদি বলেন হাইট, তাহলে বলবেন যদি ওই নির্দিষ্ট যে কন্ডিশনটা আমরা এখানে লিখব সেই কন্ডিশনটা যদি মিট করে তাহলে সেটা হাইড হয়ে যাবে। এই ধরনের দুটো থেকে একটা চুজ করবো। অথবা আমরা সেট ভ্যালু ফর দিস ফিল্ড ইফ, যদি আমরা এখানে এটা দিয়ে রাখি তখন এটা কন্ডিশনটা মিট করলে এই ফিল্ডের একটা নির্দিষ্ট ভ্যালু হয়ে যাবে। তো এই ব্যাপারটা যেহেতু কন্ডিশন নিয়ে যারা একটু আমরা চিন্তা ভাবনা করি সে ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি চাইতেছি শো ইফ ফিল্ড থাকবে। এরপর আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো পোস্ট অন্য কোনো আমরা পোস্ট অ্যাড করছি না। তো আমরা আপাতত এটাকে ক্যান্সেল দিতেছি। আচ্ছা দেখি তো আমাদের এখানে ডিলিট করে দিই, দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই চেঞ্জ দিই। হ্যাঁ, আমরা নতুন আরেকটা ফিল্ড অ্যাড করি, নতুন একটা ফিল্ড। এখন যদি আমরা এটাকে কন্ডিশন দিতে চাই, নিউ রুল অ্যাড করি, সো এখান থেকে আমরা ওই যে এটার কিন্তু হেডিংটা ছিল আমাদের যে আগের যে ওইটার লেভেল ছিল হেডিং। হ্যাঁ, তো এই হেডিংটা চুজ করে, অর্থাৎ যদি ওই ফিল্ডটার ভ্যালু এখান থেকে অপারেটর সিলেক্ট করি ইকুয়াল টু, যদি ওইটার ভ্যালু যদি এরকম দিই আমরা, ধরুন একটা নাম, যদি এটার নাম হয় হাসান, তাহলে এইটা শো করবে। আমি এটাকে ধরেন অ্যাপ্লাই চেঞ্জ দিই। এখন আমি বুঝাইতেছি, যদি আমরা এটা একটা নেম ফিল্ড ধরে রাখলাম, এখানে যদি কেউ এটার ভ্যালু হাসান ফিল করে তখন এই যে আমরা পরবর্তীতে এই ফিল্ডটা অ্যাড করছি এই ফিল্ডটা শো করবে। এই কন্ডিশন নিয়ে যারা কাজ করবেন সেই কন্ডিশন সম্বন্ধে তাদের ধারণা অবশ্যই আছে বলে আমি মনে করব। যদি না থাকে এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, তারপর আমরা বুঝতে পারবো যে এটা কীরকম। এখানে আপনি ইকুয়াল দিতে পারবেন অথবা গ্যাটার দিতে পারবেন। যেমন ধরেন আমি কোনো একটা গিফট দিব কোনো একটা প্রোডাক্টের সাথে, আমি একটা প্রোডাক্ট কেনার একটা ফর্ম তৈরি করব। যদি সে দুইটা প্রোডাক্টের বেশি অর্ডার করে তাহলে তার সাথে আমি একটা গিফট দিব। তখন আমরা গ্যাটার দেন 2 দিয়ে দিলাম, অর্থাৎ নির্দিষ্ট একটা ফিল্ড দিলাম, সেই ফিল্ডের ভ্যালু যদি 2 এর বেশি হয়, আমরা একটা নাম্বার ফিল্ড রাখলাম, সেই নাম্বার ফিল্ডের ভ্যালু যদি 2 এর বেশি হয় তখন আমরা এই নির্দিষ্ট ফিল্ডটা আমরা শো করব, যেখান থেকে সে সিলেক্ট করতে পারবে। তো এই হইল অপশান। হ্যাঁ, তো গ্রেটার দেন, এরকম লেজার দেন, বিটুইন, অর্থাৎ নির্দিষ্ট বেল, যদি 2 থেকে 3 হয় তো 2 থেকে 5 হয়, 2 থেকে 5 যদি বেল হয় তাহলে এটা শো করবে, না শো করবে না। অন দিস লিস্ট বলতে যদি আপনি কোনো একটা সিলেক্ট ফর্ম করে রাখেন অথবা কোনো একটা কোনো একটা চেকবক্স দিয়ে রাখেন। হ্যাঁ, চেকবক্স দিয়ে রাখলে যদি আপনি ওই চেকবক্সের একটা ভ্যালু আপনি দিয়ে রাখলেন, যদি সেটা চকোলেট হয়, যদি এই চকলেটের যে ভ্যালুটা যদি ওই লিস্টে থাকে তাহলে এটা শো করবে। বুঝতেছেন? আচ্ছা, তো এরকম কন্টেন্ট টেক্সট, যদি ওই টেক্সটটাতে এই নির্দিষ্ট ওই ফিল্ডটাতে ওই নির্দিষ্ট টেক্সট থাকে, অর্থাৎ আমি বললাম যে হাসান যদি থাকে কোনোভাবে, হ্যাঁ সেটা মাহমুদ হাসান হোক, সে হাসান রহমান হোক, হ্যাঁ এরকম যে কোনো কিছুই থাকুক, সে এই ট্যাক্সটা যদি কোনো প্রথমে শেষে মাঝখানে যে কোনোভাবে থাকে তাহলে সেটা শো করবে। বোঝা গেছে? কন্টেইন
ওকে, তো এরপরে দেখেন এখানে একটা আছে ভ্যালু টু সেট। এই যে আমরা আগে যখন দেখছিলাম ফিল্ড সেট ভ্যালু ফিল্ড, যদি যদি হেডিংয়ের হেডিং অথবা ধরেন এইরকম আমি দিলাম যে এখানে যদি তুমি 5টা সিলেক্ট করো তাহলে এটার ভ্যালু হয়ে যাবে, একটা নির্দিষ্ট ভ্যালু হয়ে যাবে। এটার ভ্যালু আমরা যখন একটা প্র্যাকটিক্যাল করবো তখন আমরা এটা আরও বিস্তারিত দেখব। তো এই হলো মোটামুটি আমাদের কন্ডিশন এইখানকার ফিল্ডটা। এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যদি আমরা চাই যে এটাকে বিভিন্ন কলাম করব, সেক্ষেত্রে কীভাবে করব, আমরা এখানে ড্রাগ করলাম, ড্রাগ করে এটা হাফ করে ফেললাম, দেখেন 1/2 হয়ে গেল। এটাকে যদি আমরা সেম এটা হাফ করি অথবা অন্য অন্য কোনো জায়গায় ছোটো, এটা থেকে ছোটো যে ফিল্ডটা এখানে যদি আমাদের জায়গা হয় তখন আমরা এটা এখানে রাখতে পারবো। তো এইভাবে আমরা কিন্তু এটা আমাদের ফর্মটা যেভাবে ইচ্ছে এইভাবে সাজাইতে পারবো। ধরেন আমরা এখন সুন্দর করে সাজাই ফেললাম। তো এই ডিজাইন কাস্টমাইজটাও কিন্তু আমরা এটার মাধ্যমে করতে পারবো। তো আমরা আগের মতো এরকম নিয়ে নিই, হ্যাঁ, এটা আমরা ফুল করে দিই, দেখাই দিচ্ছি আর কি যে কীভাবে এটা কাজ করে। ওকে, তো এই হলো আমাদের ফিল্ডের পরিচিতি। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন এখানে কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, এখানে আপনাদের আরও কিছু ব্যাপারে আমি একটু বলে দিই, যেমন পেজ ব্রেকটা যদি আপনি এইখানে রাখেন তাহলে এই দুইটা ফিল্ডের পরে একটা ব্রেক হবে, নেক্সট বাটন থাকবে, সেই নেক্সট বাটনের পর আমরা আরেকটা স্টেপে চলে যাব, ফর্মের স্টেপে চলে যাব। এইখানে আপনার ওই যে এইটার একটা আপনি যে বাটনটা থাকবে সেই বাটনটা টেক্সটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ডিজেবল মেসেজ যদি কোনো কারণে ডিজেবল থাকে, অর্থাৎ আপনি আগের কোনো ফিল্ডটা যদি রিকোয়ার করে রাখেন, সেই রিকোয়ার ফিল্ডটাতে তার মানে এখানে ডিজেবলড হয়ে থাকলো, তখন আপনার একটা মেসেজ দেখাবে, সেই মেসেজটা এখান থেকে আপনি লিখতে পারবেন। এইখানে আপনার একটা ক্লাস দিতে পারবেন ওইটার স্পেসিফিকলি স্টাইল করার জন্য। আচ্ছা, তো আমরা এটা অ্যাপ্লাই চেঞ্জ দিলাম, যদি আমাদের এটা দরকার নাই আমরা এটা ডিলিট করে দিব। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন করার পরে আমরা সেকেন্ড পার্টে যাব। কারো কোনো প্রশ্ন? কন্টিনিউ করা যাবে। আচ্ছা, তাহলে মানে মনে হয় কারো কোনো প্রশ্ন নাই আপাতত। আচ্ছা, ঠিক আছে। তো তো আপাতত আমরা কিন্তু এই আমাদের ফিল্ডগুলোর সাথে পরিচিত হয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এই ফর্মের মাধ্যমে আমরা একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করব। তো কন্ট্রাক্ট ফর্মের মধ্যে নর্মালি যে ফিল্ডগুলো থাকে সেই ফিল্ডগুলো আমরা অ্যাড করতেছি। আমরা অ্যাড ফিল্ড দিলাম, অ্যাড ফিল্ডে আমরা সাবমিটের উপরে নিয়ে গেলাম, এটাকে আমরা হাফ করে ফেললাম, অর্থাৎ আমরা এটা এখানে ধরেন ফার্স্ট নেম দিলাম, টেক্সট টাইপ টেক্সট, এখানে টেক্সট থাকবে, এখানে আমরা লিখলাম ফার্স্ট নেম। আমি এটাকে কপি করে রাখতেছি আপাতত লাস্ট নেম লেখার জন্য। এখানে লিখতে পারি আমরা ফার্স্ট নেম, এটাকেও আমরা কপি করতেছি পরবর্তী ব্যবহারের জন্য। ডেসক্রিপশন আমরা দিব না এখানে, এটা ফার্স্ট টাইম আমরা রিকোয়ার করে রাখতেছি, দরকার পড়বে। আমরা কোনো মাস্ক দিব না, হ্যাঁ, এটা কোনো ডিফল্ট কোনো কিছু নাই আমাদের এখানে, সবার জন্য ভিজিবল থাকবে। অ্যাপ্লাই চেঞ্জেস, ওকে। এরপর আমরা নতুন করে আরেকটা অ্যাড করব ফিল্ড, এইটার আমরা আবার ছোটো করব, সেটা ছোটো করে আমরা এটার পাশে নিয়ে যাব, এটা আমাদের লাস্ট নেম দিব, ওকে। তো এইখানে ফিল্ড টাইপটা আমরা চেঞ্জ করব লাস্ট নেম। আচ্ছা আচ্ছা, পরে দেখি। আচ্ছা, এটার লেবেল থাকবে লাস্ট নেম। আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন আমিও একসাথে কিন্তু দুইটা ফিল্ড কপি করে রাখছি, এরকম অনেক কপি আছে। তো এই কপিগুলো আমরা কীভাবে দেখতে পারবো? আপনাদের কিবোর্ড থেকে আপনারা উইন্ডোজ বাটন প্লাস ভি দিবেন, তখন যখন ভি দিবেন তখন এই ধরনের একটা
অপশন থাকবে এখানে। আপনি আপনার কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত অন ছিল ততক্ষণ পর্যন্ত যতগুলো কপি করছেন সবগুলো এখানে পাবেন। তো যে কোনোটা আপনি ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমরা পরেরটা কপি করে ফেললেই আগেরটা কিন্তু মুছে যায়। তো নর্মালি এটা এনেবল থাকে না। আপনারা উইন্ডোজ বাটন প্লাস বি চাপবেন, দেখবেন একটা পপ আসবে, এটা এখান থেকে আপনি এটা এনেবল করে নিতে পারবেন। এটা খুব ভালো কাজে দেয়। আপনাদের নিজেদের জন্য এটা ব্যবহার করুন। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই চেঞ্জে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। এরপর আমরা চাইতেছি ইমেল থাকবে। তো আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ আমরা অলরেডি সময় অনেকটা চেঞ্জ করে আসছি। আমি এখানে ইমেল দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ইমেল, লেবেল দিলাম ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমরা আর কোনো কিছু দিলাম না। আমরা যদি প্লেস হোল্ডার দিতে চাই এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি, আমরা দিলাম না প্লেস হোল্ডার। এটা অ্যাপ্লাই চেঞ্জ দিব। আচ্ছা, ইমেল চলে গেল। এরপর আমরা কী রাখবো, আমরা যদি সাবজেক্ট দিতে চাই তাহলে সাবজেক্ট দিই একটা, আমরা সাবজেক্ট দিই। সাবজেক্টে কী থাকবে, টেক্সট থাকবে। তো আমরা এখানে কিছু চেঞ্জ করতে হবে না। সাবজেক্ট থাকলো, সরি এটার নেম কিন্তু সব ছোটো দিতে হবে। সাবজেক্ট ডেসক্রিপশন কিছুই দিব না আমরা। অ্যাপ্লাই চেঞ্জেস। আচ্ছা, সাবজেক্টটা আমরা আচ্ছা, কারণ মাইক্রোফোনটা একটু অন আছে, একটু চেক করবেন। আচ্ছা, তো এরপরে আমাদের একটা ফোন ফিল্ড রাখবো। আমরা ফোন ফিল্ড রাখবো। আমরা এখানে টেক্সট আছে, এখান থেকে আমরা টেলিফোন দিব এবং এখান থেকে দিব আমরা ফোন। তো আমাদের যে ইনপুট মাস্ক আছে আমরা এখানে ব্যবহার করব ইনপুট মাস্ক। তো ইনপুট মাস্ক আমরা দিলাম, এখান থেকে সিলেক্ট করব ডিফল্ট, তারপরে ইনপুট মাস্কের ভ্যালু আমি আবার করতেছি। ভিজিবিলিটি অলওয়েজ ভিজিবল। এখান থেকে আমরা কোনো কিছু চুজ করবো না, একদম ক্লিকে করবো না, ক্লিক করলে কিছু ঝামেলা হয়। ওকে, তো অ্যাপ্লাই চেঞ্জ। এরপর আমাদের মেসেজ থাকতে হবে, যেটার মাধ্যমে আমাদের কমেন্ট অথবা মেসেজ পাঠাবে। তো আর একটা ফিল্ড নিতেছি আমরা, এটার ফিল্ড দিলাম টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া আমরা এখানে দিলাম ফিল্ড নেম দিলাম মেসেজ, তারপর লেবেল দিলাম মেসেজ। আচ্ছা, আমরা একটা প্লেস হোল্ডার দিই দেখানোর জন্য। তো এরকম আমরা একটা ম্যাক্সিমাম লিঙ্ক দিই, ধরলাম যে 200 ক্যারেক্টার অনেক বেশি হয়ে যায়, আমরা দিলাম যে 50 ক্যারেক্টারের উপরে সে পাঠাইতে পারবে না, 50টা ক্যারেক্টারের মধ্যেই তার মেসেজটা পাঠাইতে হবে। এরকম ম্যাক্সিমাম একটা ভ্যালু দিয়ে দিলাম। ওকে, তো কী করবো, অ্যাপ্লাই চেঞ্জ। ওকে, সাবমিট বাটন আমাদের আছে, আমাদের আর সাবমিট বাটন দিলাম না, আমরা এটাকে আপডেট দিব। ওকে, তো দেখি আমাদের ফ্রন্ট এন্ডে কেমন আসছে সে। ওকে, আমার মনে হয় কিছুটা ভুল করছি আমরা, সাবমিটটা চলে গেছে ওইখানে, আমরা ভুল করেছিলাম কোনো একটা কিছু, আমরা অন্যটা চেঞ্জ করতে না করে সাবমিটটাকে চেঞ্জ করে নিয়ে গেছিলাম। আচ্ছা, তো ফোনটা আমরা না চেঞ্জ করে এটা চেঞ্জ করছি। আচ্ছা, ওকে, আপডেট দিতেছি। এই হলো আমাদের ফর্ম তৈরি হয়ে গেল, আমাদের ফ্রন্ট এন্ড রেডি। এখান থেকে আমরা ফর্ম সাবমিট করতে পারবো, এখনও করতে পারবো না। আচ্ছা,
এখন সাবমিট করলে কি হবে সেটা আমাদের এখন সিলেক্ট করে দিতে হবে। যখন ফর্মটা সাবমিট করব তখন আমাদের নোটিফিকেশন সেটিংসে যাইতে হবে। এই নোটিফিকেশনটাতে কি হবে, এখানে দেখেন বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন টাইপের নোটিফিকেশন পাঠাইতে পারি, যেমন সেন্ড মেল, ইনসার্ট এবং আপডেট পোস্ট, রেজিস্টার নিউ ইউজার, আপডেট ইউজার, কলে হুক, কলে ওয়েব হুক, রিডাইরেক্ট টু পেজ, মেল চিম্প, অ্যাক্টিভ ক্যাম্পেইনস এবং গেট রেসপন্স। এই ধরনের বিভিন্ন অপশন আমরা এখান থেকে দিতে পারি। আমরা আপাতত মনোযোগ দিতেছি সেন্ড মেল। তো সেন্ড মেল দেওয়ার পরে আপনি এখান থেকে যদি অ্যাডমিন ইমেল দেন, অ্যাডমিন ইমেল বলতে আমার এই যে ওয়েবসাইটটা সেটার আমি অ্যাডমিন, যদি ডাইনামিকলি এটা সিলেক্ট করতে ডাইনামিকলি ওই ওয়েবসাইটের অ্যাডমিনের কাছে মেলটা পাঠিয়ে দেবে। এটা আমাদের বাই ডিফল্ট এইভাবেই থাকে। তো আমরা এখান থেকে ফর্ম সাবমিট ফর্ম, যদি আপনি চান এখানে যে মেল আমরা একটা মেল ফিল্ড দিছি সেই মেল ফিল্ডটাতে অটোমেটিকলি যাবে। এটা কেন করবো আমরা বুঝাবো, একটু পরে বুঝাবো আর কি কীভাবে আমরা এটা করবো, আমরা কেন এটা ব্যবহার করব। হ্যাঁ, আমরা এখান থেকে দিতে পারি। তারপর কাস্টম ইমেল, যদি চান যে না আমরা অন্য কারো কাছে সেটা পাঠাবো, তাহলে কাস্টম ইমেল এখান থেকে আপনি যে কোনো ইমেল চুজ করতে পারবেন এখান থেকে। তো আমরা আপাতত এটা আমরা অ্যাডমিনে রাখলাম, অ্যাডমিন মেইলে রাখলাম। তারপর আমরা রিপ্লাই টু কোন, যদি আপনি নট সিলেক্টেড রাখেন তাহলে রিপ্লাই টু কোন নাম্বারে সে রিপ্লাই পাঠাবে সেটা না, আমরা এখান থেকে দেখব ইমেল ফর্ম সাবমিটেড ফিল্ড। এটা দেওয়ার কারণ হলো এখন আমরা জানি আমরা যখন ইনবক্সে যাই তখন একটা রিপ্লাই করার একটা অপশান থাকে, সেই অপশানে এটা কোথায় যাবে, এটা কোথায় রিপ্লাই যাবে। আমরা যদি এখান থেকে চুজ করে দিই ইমেলটা, অর্থাৎ যদি আমার কাছে মেলটা আসে আমি যখন রিপ্লাই দিব সেই রিপ্লাইটা যাবে কি যে ফর্মটা সাবমিট করছিল আমার কাছে, যে আমার কাছে এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমার সাথে যোগাযোগ করছিল তার কাছে মেলটা চলে যাবে, তার অটোমেটিক্যালি সেটা সিলেক্ট হয়ে থাকুক। সাবজেক্ট, তো সাবজেক্টেরটা আমরা জানি যে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, আমরা দিলাম যে কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা, তারপরে ফর্ম নেম, এটা ফর্ম কার কাছ মাধ্যমে যাবে, ফর্ম ইমেল অ্যাড্রেস, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা এলিমেন্টর থেকে বাড়াইতেছি, এলিমেন্টর থেকে বাড়াইতেছি কে সামন @elementor.com। এরপরে এইখানে একটু দেখার বিষয়, এখানে আমাদের যে মেসেজ যে ফিল্ডটা, এই ফিল্ডটা যাবে এখান থেকে। তো এখানে হাই অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন বলতে আপনি যদি আপনি অ্যাডমিন নাম দিয়ে আপনার নিজের নাম লিখে দিতে পারেন। আপনি এখানে লিখেন যে হাই কাইসার, যেহেতু আমার ওয়েবসাইটে আমি কাইসার লিখলাম, হাই কাইসার, মানে এটা কিন্তু এটা চেঞ্জেবল না, এটা কিন্তু স্ট্যাটিক্স, কাইসার দিয়ে রাখছি। দেয়ার আর এ নিউ অর্ডার অন ইউর ওয়েবসাইট, এটা নিউ অর্ডার। হ্যাঁ, আই উড লাইক, এখানে আমরা অন্য কোনো একটা টেক্সট দিতে পারি। এরকম দিলাম। তো এরপরে ওয়াটার ডিটেলস না থাকে মাই ডিটেলস, এখানে যাইছে তাই লিখতে পারেন। শুধুমাত্র ফিল্ডের ভ্যালুগুলো আপনি এখন আপনি বসাবেন। ধরেন এখন আপনি বসাতে চান, আমরা একটা ডিভাইডার দিলাম, এখন নেম দিলাম। আমি আপাতত এভাবে নেম দরকার আমার, নেম আমরা দুইটাই বসাবো একসাথেই। নেম দিলাম, ইমেল দিলাম, তারপর দিলাম আমাদের কী লাগবে, ফোন নাম্বার লাগবে, ফোন। তারপর দিলাম আমরা মেসেজ, আমার অ্যাকচুয়াল মেসেজটা। এখন এই ফিল্ডগুলো আমরা এখানে পূরণ করবো। আমরা যদি কন্ট্যাক্ট ফর্ম সম্বন্ধে যারা আমরা কাজ করছি তারা আমরা জানি এটা কীভাবে কাজ করে। তো এইটা এখানে দেখেন এই ভ্যালুগুলো কিন্তু অলরেডি চলে আসছে এখানে। আমি যে ফিল্ডগুলো অ্যাড করে রাখছিলাম সেটার এখানে দেখেন চলে আসছে নেমগুলো। তো আমরা ফার্স্ট নেম এখানে দিলাম, তারপর একটা স্পেস দিব, তারপর আমরা লাস্ট নেমটা কপি করে নিয়ে আসবো এখান থেকে। এখানে কিন্তু একটা স্পেস আছে, না হয় কিন্তু দুইটা একসাথে হয়ে যাবে। ইমেলটা দিলেন, ইমেল, ফোন নম্বর, মেসেজ। তো এই হয়ে গেল আমাদের সেভ চেঞ্জেস, আবার আপডেট।
এখন আমরা এটাকে রিলোড দিই। আচ্ছা, তো আমরা এখন আমাদের ফিল্ডগুলো অ্যাড করি। সাবজেক্ট আসলে ডাইনামিকলি চাইতেছে না। আচ্ছা, টেস্ট দিলাম। এখানে এটা আমি একটু চেঞ্জ করে দেবো, কারণ এটা আমার এই ওয়েবসাইটের মেইলটা আমার এটাই দেওয়া, আমি এটা দিলাম। এখান থেকে আমার ফোন নম্বর কিন্তু বসে গেছে এখানে। তো সাবমিট। তো আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে। এখন আমাদের এইটা যদি চলে আসে তাহলে আমরা হ্যাপি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এটার জন্য। আমাদের এটা মেল আসলে আমার এখানে পপ আসবে, মেল চলে আসছে। যদি না আসে তাহলে আমাদের দেখতে হবে আমাদের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো কেন থাকবে? সমস্যাগুলো থাকবে আমাদের ফর্ম নেমটা আমি চেঞ্জ করছি, ফর্ম নেমটা চেঞ্জ করছি। সেই ফর্ম নেমটার কারণে যদি আপনি জিমেল দিয়ে ইউজ করেন এখানে, অথবা এমন কোনো পপুলার কোনো মেল প্রোভাইডারকে এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে তারা এটাকে স্প্যাম হিসাবে ধরে। যদি আমার এটা স্প্যাম হিসাবে না ধরে তাহলে আমরা এটা মেলটা এখানে পাবো। আচ্ছা, যদি কোনো কারণে এটার মেল না যায় তাহলে এটা কিন্তু আমাদের ফর্মের সমস্যা না, এটা হবে আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারে কোনো একটা সমস্যা থাকতে পারে। ওইটা অন্য টপিকস। আমরা অনেক সময় জানি এসএমটিপিতে প্রবলেম থাকে, সেই এসএমটিপি আমাদের সেট আপ করতে হয়, সেই এসএমটিপি সেট আপ করার প্রবলেম থাকতে পারে। অথবা আপনারা এই যে ইলেভেন্টার অথবা এই ফিল্ডগুলোকে আপনারা উঠাই দিবেন, তাহলে এটার প্রবলেমটা করবে না। তো এইখানে আমরা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছি, আর যদি না দিই তাহলে সে অটোমেটিকলি জেনারেট হবে এখানে। আচ্ছা, তো আমরা ওইটার জন্য ওয়েট করব, দেখি আমাদের মেলটা আসে কি না। না, মেলটা আসেনি। আচ্ছা, সাথে সাথে আমরা আরেকটা কাজ করি। আচ্ছা, আমরা এটা এলিমেন্টরটা কেটে দিলাম এবং এটাকেও আমরা কেটে দিলাম। যেহেতু আমাদের মেল আসতেছে না, আমরা সেটা পরবর্তীতে দেখবো এটার আসলে প্রবলেমটা সলভ করা যায় কি না, বা অন্য কোনো কিছু দিয়ে এটা করবো। আচ্ছা, এখন আমরা চাইতেছি যে ফর্মটা সাবমিট করবে তার কাছে একটা অটোমেটিক একটা মেল চলে আসবে। এইটাও আমরা এটার মাধ্যমে করতে পারবো। আমরা আবার একটা অ্যাড নোটিফিকেশন দিব, এর মাধ্যমে এখানে আমরা যে সেন্ড ইমেল, এটা ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, সেন্ড ফ্রম সাবমিটেড ফর্ম, মানে এখান থেকে আমরা মেল যাবে কার কাছে, সাবমিটেড ফিল্ড। এখান থেকে যে একটা ভ্যালু পাঠাবে ওই ভ্যালুর মধ্যে যাবে। তো এখান থেকে ফিল্ডটা আমরা সিলেক্ট করে দিই ইমেল, ওই ইমেলে আমরা মেলটা পাঠাবো, যে মেলটা সাবমিট করবো তার কাছে পাঠাবো। তো রিপ্লাই টু আমরা কী দেবো, কাস্টম ইমেল দেবো, আমার মেলটা দিয়ে দেবো এখানে। এই মেলটা থেকে এই মেলটা সে রিপ্লাই করবে, অথবা যে কোনো মেল আমরা এখানে দিতে পারি যে মেলে সে রিপ্লাই পাঠাবে। তো এখান থেকে সাবজেক্ট থ্যাংক ইউ দিলাম, থ্যাংক ইউ দিয়ে একটা মেসেজ পাঠালাম, সাবজেক্ট থ্যাংক ইউ। তো আমরা আর কোনো কিছু এখানে দিলাম না দিয়ে আমরা এটাকে সেভ চেঞ্জ দিলাম, দিয়ে আমরা আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, তো এটাকে আমরা একটু রিলোড দিই। রিলোড দিয়ে আমরা আবার সেমভাবে ফর্মটা সাবমিট করব। আচ্ছা, তো এখানে টেস্ট এটা কিছু না, এটা আমাদের যাবেই না ফিল্ডটা, আমরা এটাকে কোনো কাজেই রাখিনি। আচ্ছা, এখানে আমরা কিছু একটা দিলাম। তো এই মেলটা চেঞ্জ করবো যাতে অন্য একটা মেইলে আমার রিপ্লাইটা চলে আসে। ওকে, তো আমরা আবার সাবমিট করলাম। তো এইখানে দেখেন বিভিন্ন যে নোটিশ এখানে আসছে, সেই নোটিশগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি এইটা নিয়ে খুব একটা সময় দিব না, এটা আপনারা বুঝতে পারবেন যে এখানে কী কী সমস্যা আছে বা কী কী ফিল্ড আছে, সেইটা আপনারা যখন চেক করবেন তখন এটা দিয়ে হয়ে যাবে। তো আমরা মেলের জন্য ওয়েট করতে থাকি, দেখি মেল আসে কি না। যদি মেল না আসে তো এটার বর্ণনা করি যে আমাদের মনে হয় মেল চলে আসছে। দেখেন, এই মেল চলে আসছে। তো এখন মেল আসছে, আগে কিন্তু সমস্যাটা ছিল। আমি যখন বলছিলাম যে আমরা একটা ফর্ম দিচ্ছিলাম, এটা সমস্যা করতেছিল। আচ্ছা, আমরা এখন দেখব কি মেল আসছে আমাদের।
হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এই যে দেখেন আমরা হাই কাইসার, আই উড লাইক টু কন্ট্যাক্ট ইউ, হ্যাঁ, মাই ডিটেলস, এখানে নেম, আমি যে নেম আমার ইমেলটা সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা এখন আমার আরেকটা কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে সেই কন্ট্যাক্ট ফর্মে যাব। দেখি এখানে এখনও আসেনি, মানে এটা রিপ্লাইটা এখনও আসেনি, রিপ্লাই যে মেলটা সেটা এখনও আসেনি। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে দেখব। তো মেল আমাদের আসতেছে, অথবা কোনো ধরনের এরকম আমাদের সেটিংসে কোনো সমস্যার কারণে এটা আসে না আমাদের মাঝে। আচ্ছা ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের কন্ট্রাক্ট ফর্ম। তো আমাদের আমরা এই জেটের যে ফর্মটা ব্যবহার করব, জেটের ফর্মটা কিন্তু আমরা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করার জন্য ব্যবহার করব না, কিন্তু আমরা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাইলাম। তো যদি আমাদের জেট ফর্ম থাকে, জেট ইঞ্জিন থাকে, তাহলে আমাদের কন্ট্রাক্ট ফর্ম সেন্ড করার জন্য অন্য কোনো ফর্ম প্লাগইন লাগবে না, আমরা এই প্লাগইন দিয়ে করতে পারবো। যদি শুধুমাত্র কন্ট্রাক্ট ফর্মের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই জেট ইঞ্জিন ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে অন্য কোনো প্লাগইন ব্যবহার করব। এর অনেক ব্যবহার আছে, আপনাদেরকে আমি অলরেডি দেখাইছি, এখান থেকে অনেক ব্যবহার করা যায়। ওইগুলো নিয়ে কথা বলতে গেলে বা ওই ফিল্ডগুলো নিয়ে এখন কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি অন্য সময়গুলোতে, অর্থাৎ যদি আপনারা চান তো নেক্সট সেশনে আমরা ওইটা কভার করব, অথবা যদি চান আমি পার্সোনালি ওইটা দিয়ে কোনো একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আজকে যেহেতু আমরা অলরেডি 1.5 ঘন্টা পার করে চলে গেছি, আমরা এইটাতে আর সময় দিব না। এখন আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, মানে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। আর এছাড়াও পরবর্তী সেশনের জন্য আমরা কি করব এইগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমি আপনাদের প্রশ্নের জন্য ওয়েট করতেছি। তো রাসেল ভাই সম্ভবত মিস করছে, আমি মেসেজটা দেখতে পারিনি, দেখি রাসেল ভাই কী করছে। আচ্ছা, রাসেল ভাই আর্জেন্ট প্রয়োজনে লিভ নিছেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে করতে পারেন, আমি দেখি যদি পারি তাহলে আনসার দিব আর। সৌরভ, কোনো প্রশ্ন আছে? আমার নাই প্রশ্ন, আপাতত যেগুলো দেখাইছে মাঝে প্রশ্ন নাই, নিজে একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, মাহফুজ ভাই পরে জয়েন করছেন, আপনার সাথে কথা হয় নাই তো। আমি তো আসতে দেরি করে বলছি, এটা তো দিনের পর আমি লাস্টে বুঝছি। আচ্ছা, জেট ইঞ্জিনের ফর্মটা 2.2-তে অনেক চেঞ্জ হয়ে আসছে, বুঝছেন, মানে ওরা একটা ডাইনামিক চেঞ্জ নিয়ে আসছে। আপনি এটার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন, যেটা আমরা কিছুদিন আগেও চিন্তা করতেছিলাম, যে ওই যে পয়েন্ট নেটের ব্যাপারে। পয়েন্ট নেটের কাজটা জেট ইঞ্জিনের মাধ্যমে এখন করা সম্ভব অনেকটাই, যদিও পয়েন্ট নেটে কিছু এক্সট্রা ফেসিলিটি আছে, হ্যাঁ, কিন্তু ওইটার অনেকটা কাজই আমরা এখন জেট ইঞ্জিনের মাধ্যমে করতে পারি, জেট ইঞ্জিন ফর্মের মাধ্যমে। তো কিছু কিছু অপশান আসলে কিছুটা ক্রিটিক্যাল, যেমন যে আপনার ফাইল যখন আমরা যদি কোনো পোস্ট টাইপ, আমরা যখন কোনো পোস্ট যদি আমরা সাবমিট করতে চাই ফ্রন্ট এন্ড থেকে, সেটা একটু কমপ্লিকেটেড হবে, সেটা আমাদের প্রায় একটা সেশন চলে যাবে। তো ওইটার জন্য আমি আজকে আর শুরু করব না, আমাদের সময় বা ধৈর্য কারোরই এমন থাকবে না। আমার মনে হইতেছে যে হয়তো বা আমার বোঝানোতে কোনো প্রবলেম আছে, যে কারণে হয়তো অনেকে বোরিং ফিল করতেছে, আমার মনে হচ্ছে আর কি। অনেকটাই সময় আমি বকবক করছি তো, আর না, ব্যাপারটা কিছুটা কমপ্লিকেটেড, আমি আগেই বলছি আমিও, এটা কিছুটা কমপ্লিকেটেড। এইগুলো আগে থেকে যদি আমরা এটা নিয়ে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো না। সো যদি কারো এলিমেন্টর অথবা যারা এসিএফ নিয়ে কাজ করছি না আমরা, অথবা জেট ইঞ্জিন নিয়ে কাজ করছি না, এরকম যদি এখানে কেউ থাকে বা প্র্যাকটিস করা বাকি আছে, তারা অবশ্যই ওইটা প্র্যাকটিস না করলে এই ব্যাপারগুলো একটু মাথার উপর দিয়ে যাওয়ার কথা আর কি। তো এখন পর্যন্ত এই ফর্মের যা কিছু দেখাইছি সেটা হলো বেসিকের বেসিক। তো এটার মাধ্যমে আরও কমপ্লিকেটেড অনেক কিছু করা যায়। তো কমপ্লিকেটেডরা আমরা আস্তে আস্তে আগাবো। তো আচ্ছা, এখন আমরা কি আমাদের রেকর্ডারটা অফ করে দিয়ে কথা বলবো, নাকি কারো যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের রেকর্ডারটা চালু রাখতে পারি?
মাহফুজ ভাই মনে হয় প্রশ্ন করবেন। ভাই মাহফুজ ভাই অন্তত আপনার মনে হয় কিউরিওসিটি জন্মানোর কথা, কারণ আপনি এগুলো নিয়ে মনে হয় ঘাটাঘাটি করছেন। না ভাই, আমি তো জেট ইঞ্জিন ইয়ে করছিলাম, অনলাইনে সূত্র দেখছিলাম, কিন্তু জেট ইঞ্জিনের ফল নিয়ে তো আমি কাজ করি না। আর আপনি যেটা বোঝাইলেন মোটামুটি ভালোই বুঝছিল, আর একটু দেরি করে করছি তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিতেছি যে আপাতত কারো কোনো এই কোয়েশ্চেন নাই এই সাবজেক্ট সম্বন্ধে। আমরা পরবর্তী সেশনে যদি যে আপনি একটু ভোট দিবেন, আমি চাই যে মুখ থেকে অন্তত মুখ ফুটে অন্তত বলেন যে আমরা জেট ইঞ্জিন কন্টিনিউ করব কি করব না। আমরা যদি ম্যাক্সিমাম মানুষ আমরা জেট ইঞ্জিন কন্টিনিউ করতে না চাই, তাহলে জেট ইঞ্জিন অথবা আর সামনের সেশনগুলোতে কন্টিনিউ করবো না, কারণ জেট ইঞ্জিনটা অনেকের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াইতেছে। তো আমি চাই মুখ ফুটে বলো যে আমরা জেট ইঞ্জিন কন্টিনিউ করি না করি, অন্য কোনো সাবজেক্টে চলে যাব, কিন্তু মুখ ফুটে বলতে হবে জেট ইঞ্জিনটা কন্টিনিউ না করার জন্য ভোট দিতে হবে। সৌরভ কি বলো, জেট ইঞ্জিন কন্টিনিউ করবো নাকি অন্য ইজি কোনো একটা পার্টে যাবো, যেটা মোটামুটি আমরা সবাই বুঝতেছি? তাহলে অন্য ইজি একটা পার্টে যাও, যেহেতু এখানে আরো অনেকেই নতুন আছে, জেট ইঞ্জিন সম্পর্কে অনেকেরই একদম আইডিয়া নাই, এখানে আছে অনেকেই। আচ্ছা, তারপরে ফয়সাল ভাই, তুমি ফয়সাল ভাই যে পার্টগুলো দেখাইছো, হুম। এগুলা নিয়ে একটু সবাই ঘাটাঘাটি করুক। হুম হুম করার পর জেট ইঞ্জিন নিয়েও একটু ঘাটুক। তারপরে এর মাঝে এর ফাঁকে ইজি কিছু একটা শিখায় ভালো সবাই বা দেখাও, এরপর আবার না জেট ইঞ্জিনটাতে যাবা। আচ্ছা, তারপর ফয়সাল ভাই কিছু বলবেন? ভাই সৌরভ ভাই যেটা বললো এটাই আমি একমত ভাই। আচ্ছা আচ্ছা, আমি নিজেও বুঝতেছিলাম, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করছি যে গত সেশনে আমি জেট ইঞ্জিন নিয়ে যখন কথা বলছি, এবং আমি কিন্তু কাউকেই এখন পর্যন্ত জেট ইঞ্জিন প্লাগইনটা দেইনি। মানে আমি বলছি যারা যারা প্র্যাকটিস করবেন তারা আমার কাছ থেকে জেট ইঞ্জিনটা আমাকে নক দিলে জেট ইঞ্জিনটা আমি দিয়ে দেবো। যেহেতু এখন পর্যন্ত কেউ আমাকে নক দেয় নাই, তার মানে জেট ইঞ্জিন নিয়ে কেউ কাজ করছে না। আমি ধরে নিয়ে মানে আমি বুঝে ফেলছি আর কি, বুঝছি আর কি, যে জেট ইঞ্জিন নিয়ে কেউ প্র্যাকটিস করছে না। তো বোঝা যাইতেছে যে জেট ইঞ্জিনের সম্বন্ধে মানে জেট ইঞ্জিন সম্পর্কে আগ্রহটা কিছুটা কম, বা অথবা সময় সুযোগটা ওইরকম হইতেছে না। আচ্ছা, তারপর দেখি অনিকের সাথে, অনিক যেহেতু নতুন এইখানে, তো অনিকের মতামতটা গুরুত্ব সহকারে দেখবো। অনিক বলো, কি আমরা কি অন্য কোনো সাবজেক্টে যাব, অন্য কোনো টপিক্সে যাব কিনা? অনিক কি শুনতে পাচ্ছ? ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। আসলে আজকে যে বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো আমার কাছে মোটেও মানে খুব বেশি কমপ্লেক্স মনে হয় নাই, মানে খুব আচ্ছা। বেশি জটিলও মনে হয় নাই। হুম। তবে বেশ কিছু বিষয়গুলো যেগুলো আমি মানে একেবারে নতুন পাইছি। হুম। তো আমার মনে হয় যে জেট ইঞ্জিনের এই বিষয়গুলো যদি কন্টিনিউ থাকে বা মানে এই বিষয়গুলো তো আমি আসলে ভালোভাবে বুঝছি আজকের যে জেট ইঞ্জিনের। তো আচ্ছা। আমার মানে আমার মাথায় এখনো জেট ইঞ্জিন মানে অভিযোগ আসে নাই আর কি। তো আমি এখানে নো কমেন্ট দেব যে জেট ইঞ্জিন কন্টিনিউ মানে করা হোক, আমি এটাই চাই। আচ্ছা আচ্ছা, তারপরে মিজান। আমি বিষয়গুলো আজকে বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, মিজান বলো। মিজান, মিজান কি নেটে আসো নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি শুনতেছি। তুমি তো নেটটা একটু তুমি স্লো। তো এলিমেন্টার এক্সপার্ট আগে তোমার। আমার কথা হ্যাঁ, তুমি এলিমেন্টার এক্সপার্ট দেখি, তুমি আর তোমার জন্য জেট ইঞ্জিন কতটুকু মানে তোমার কি প্রয়োজন পড়তেছে কিনা, নাকি আমরা অন্য কোনো দিকে যাব? আমি বলি, হুম আগে হয়তো ক্লাস হয়েছে, আমি ছিলাম না, ঠিক আছে, আজকে প্রথম ক্লাস হয়েছে এটা আমার। হুম হুম। তো যতটুকু দেখলাম যে হ্যাঁ, ভালো লাগছে আমার কাছে। তো কন্টিনিউ করলে করতে পারো, সমস্যা নেই। আবার যদি বাদ দিতে চাও তারপরে কোনো আপত্তি নাই আমার, ঠিক আছে, অন্য আরেকটু বলে দেখো। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে 0-0। আচ্ছা, তাহলে হাফিজ বলো, হাফিজ বলবা, তাহলে এরপর ফাইনাল নিব আমরা মাহফুজ ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আমার মনে হয় ভাই জেট ইঞ্জিন কন্টিনিউ করাটা বেটার হয়। জেট ইঞ্জিন, হ্যাঁ, আচ্ছা অনেক অ্যাডভান্স জিনিস আছে, তো এখানে জিনিসটা শেখা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে মাহফুজ ভাই কি বলেন? মাহফুজ ভাই সবারই অ্যানালাইসিস করে এখন আপনি ডিসিশন দেন। না, আমারও এই জেট ইঞ্জিনের উপর থাকারই মত, জেট ইঞ্জিনে আর দুটো ক্লাস করা। আচ্ছা আচ্ছা,
তাহলে আসলে দরকার, যেহেতু আমরা ডেভেলপমেন্ট করি না, হুম হুম কিন্তু অনেক কিছু যেটা করা যায়, করার দরকার আছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাক্সিমাম জেট ইঞ্জিনের প্রতি মানে বেশি বুট পাওয়া গেছে। তো আমি জেট ইঞ্জিন কন্টিনিউ করব, এবং কিন্তু হয়তোবা নেক্সট সেশনে কন্টিনিউ করি কিনা সেটার ঠিক নাই। এর মাঝে অন্য কোনো সাবজেক্ট নিয়ে যদি কথা বলতে পারি বা এরকম কোনো কিছু হয়, ওইটা নিয়ে কথা বলার ট্রাই করব। না, আমি কথা বলার ট্রাই করব এটা বলতেছি না, যদি অন্য কেউ অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে অন্য কোনো বিষয় নিয়ে আমরা যাইতে পারি, কারণ যদি একঘেয়ে ব্যাপারটা হয়ে যায় আর কি। তো তারপরেও এইখানে জেট ইঞ্জিনের এই ফর্ম ব্যাপারটা আমি সবাইকে আবার বলবো, এই ফর্মটা নিয়ে প্র্যাকটিস করতে খুব বেশি হলে আধা ঘন্টার বেশি সময় লাগার কথা না। তো আপনাদের সবাই এই আধা ঘন্টার সময়টা একটু বের করবেন, সময়টা বের করে এই ফর্মটা একটু ঘাটাঘাটি করবেন, যে ফিল্ডগুলো নিয়ে আমরা কথা বলছি সেই ফিল্ডগুলো নিয়ে অন্তত নাড়িয়ে চড়ে একটু দেখলেন যে এখানে কী কী আছে। এইগুলো, এই বেসিকটা যদি না জানি, এটার মাধ্যমে আমরা অনেক ভালো কিছু করতে পারবো, যেটা কল্পনাও করতে পারি না আমরা। ইলেভেন্টর বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা এটা করাটা একটু টাফই হয়ে যাবে, যে কাজগুলো আমরা এটার মাধ্যমে করতে পারবো। সুতরাং এখানে আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো, অনেক অ্যাডভান্স কিছু শিখতে পারবো। তার জন্য আমাদের বেসিকটা, অর্থাৎ আমাদের বেসটা কিন্তু খুব শক্ত হইতে হবে। তো সবার কাছ থেকে আধা ঘন্টার সময় আমি মানে বলতেছি এবং অনুরোধ করতেছি যে সবাই অন্তত আধা ঘন্টার সময় এইখানে ব্যয় করিলাম, এই আজকে যে ফিল্ডগুলো নিয়ে বা যে কাজগুলো আমরা এখানে দেখলাম এইগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, না হয় কিন্তু আমরা সামনের দিকে আগাইতে পারবো না, সামনে আমরা একটু অ্যাডভান্সে যাব। আচ্ছা, এরপরে আমি আজকে কিছু প্লাগইন সম্বন্ধে আপনাদেরকে বলে দিব, যে প্লাগইনগুলো আমার কাছে ভালো লাগছে এলিমেন্টর অ্যাডন হিসাবে। সেই প্লাগইনগুলো আপনারা নিজেরা একটু দেখবেন, যদি নেক্সট সেশনে হ্যাঁ আমরা অন্য কোনো সাবজেক্টে চুজ করতে চাই, তাহলে ওই প্লাগইনগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন হ্যাপি অ্যাডন, বাংলাদেশের একটা বর্তমানে খুব নাম করা একটা অ্যাডন, হ্যাপি অ্যাডন নিয়ে কাজ করছে। এখানে আমার মনে হয় অনেকেই আছে হ্যাপি অ্যাডন নিয়ে কাজ করছে। তো হ্যাপি অ্যাডন নিয়ে আমরা নেক্সট সেশনে অথবা সামনে আমরা কথা বলবো। যদিও কথা না বলি, আপনারা এটা দেখে রাখবেন, এটা আমার খুব পছন্দের একজন মানুষের তৈরি করা, হ্যাঁ, ডেভেলপ করা। আমিও এটার ফিচার সম্বন্ধে আমার খুব ভালো লাগে। এই ফিচারগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি এবং প্রয়োজনীয় এলিমেন্টস এখানে আছে। তো হ্যাপি অ্যাডনস এবং আরেকটা অ্যাডন এই মুহূর্তে কিছুদিন হয়েছে, এটা হয়তো বা আপনারা হয়তো জানেন না, আপনার এটা নিয়েও একটু ঘাটাঘাটি করবেন। এটা পুরোপুরি একদম অপরিচিত। ওহো ভাই, নামটাই বাঙালি, কিন্তু আসলে কিন্তু সেটা বাঙালি নাই। আমি মনে হয় এটার স্পেলিংটা ভুল করছি। আচ্ছা, স্পেলিংটা ভুল করছি সম্ভবত। না, এরকম না। আচ্ছা, ওর দেখি ইলেভেন্টর। আচ্ছা, আমরা এটা খুঁজে বের করি, আমার কাছে আছে। আমি কি এখানে রাখছি কিনা? আচ্ছা, না হইলেও আমরা এটা ইউটিউব থেকে খুঁজে বের করব। আচ্ছা, ইউটিউব থেকে খুঁজে বের করার আমার একই সাথে দুইটা কাজ হয়ে যাবে। আমি কিছু মানে এখন আমাদের কিন্তু সেশন কমপ্লিট। আমরা কারো যদি কারো ইচ্ছা থাকে যে আমি স্কিল কোন জায়গা থেকে নিব, সেই কিছু ব্যাপার আমি এই যে আচ্ছা, ও ভাই না, সো আমার স্পেলিং মিস্টেক হয়েছিল এইখানে। এই যে এই প্লাগইনটা খুব বেশি দিন হয়নি, মাত্র কয়েকদিন হয়েছে এই প্লাগইনটা অ্যাড হয়েছে। এই প্লাগইনটা আমার খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে। এখানে কিন্তু কোনো উইজেট অ্যাড করছে না ওরা,
ইলেমেন্টরকে আরও এক্সটেন্ড করছে। তো এটা ফ্রি, একটা সম্পূর্ণ ফ্রি, আপনারা এটা একটু চেক করে দেখতে পারেন, অনেক মজার জিনিস পাবেন। আর ও ভয়ের যে ওদের যে চ্যানেলটা, যারা ইলিমেন্টর নিয়ে খুব ভালো কিছু দেখতে চান, মানে টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চান, এখানে এমন কিছু আনকমন টিপস অ্যান্ড ট্রিক্স দেখানো হয়েছে যেটা মানে অন্য কোথাও পাবেন না। মানে এলিমেন্টরেই তারা মডিফাই করে, কিছু কোড অ্যাড করে, কিছু কোড ডিলিট করে ওরা এরকমভাবে এখানে দেখাইছে। উনি খুব ভালো জানেন, আমি ওনার অনেকগুলো ভিডিও আমি দেখছি, কিন্তু সবগুলো দেখে শেষ করতে পারছি না। তো এই দুইটা সাজেশন নেক্সট যদি কারো মানে এটা নিয়ে মানে স্কিল ডেভেলপ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে এখান থেকে আপনারা স্কিল ডেভেলপ করতে পারেন। তো আমাদের সেশন হয়তোবা আমরা আজকে এখানেই কমপ্লিট করব। আরও কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমরা না হয় ক্যাজুয়ালি কথা বলা শুরু করবো আর কি। আচ্ছা, আমি ধরে নিতেছি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমাদের সেশন আজকে কমপ্লিট করলাম।